আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমাকে একটু প্রথমে জানাও আমার সাউন্ড আর ভিডিও ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা এবং তোমরা শুনতে পাচ্ছ কিনা। আজকে আমাদের সেফ একাডেমির এইচএসসি 24 ব্যাচে যে পে এডমিশন ব্যাচ, আমাদের পে এডমিশন ব্যাচের আজকে প্রথম সাধারণ জ্ঞান ক্লাস, যেখানে তোমরা এর মধ্যে কিন্তু ক্যাপশনে দেখতে পাচ্ছ যে আমাদের সিভিক্স সেকেন্ড পেপারের আমরা আজকে কি আলোচনা করতে যাচ্ছি। তো এখানে আমি তোমাদেরকে পুরো তোমাদের এইচএসসি পরীক্ষার আগের সাধারণ জ্ঞানের যে প্রিপারেশনটা আছে এবং সেটা এইচএসসির সাথে কিভাবে আমরা ব্যালেন্স করবো, অর্থাৎ এইচএসসির পড়াগুলো আমরা পড়বো, বাট সেটা কিভাবে আমাদের অ্যাডমিশনটাও কভার হয়ে যাবে সেটা আমি তোমাদেরকে এখন একটু দেখাই দিব। আমাকে একটু ফার্স্ট জানাও যে তোমরা আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে? আর আমার সাথে তো তোমাদের আজকে প্রথম ক্লাস, বাট প্রথম বলতে আমার এই হয়তো পেজে ক্লাস করছো অথবা অন্যান্য নোটিস হয়তো আমার সাথে দেখা হয়েছে তোমাদের। তো ফর্মালি তোমাদের সাথে আজকে ক্লাস আর কি। তোমরা যদি একটু জানাতে। হ্যাঁ, 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 সাউন্ড ঠিক আছে। তোমরা যদি একটু জানাতে যে তোমাদের আহ তোমরা কে কোত্থেকে ক্লাস করছো, মানে কোন জেলা থেকে ক্লাস করছো, এটা একটু জানাবে। এবং আজকে আমরা ইনশাল্লাহ খুবই আউটস্ট্যান্ডিং একটা ক্লাস করতে যাচ্ছি। ক্লিয়ার আছে? ওকে। প্রথমে একটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখি, আমরা যদিও এই ব্যাচটার আমাদের নাম হচ্ছে প্রি অ্যাডমিশন ব্যাচ, তবে আমাদের এখানে মনে রাখবা আমাদের প্রথম মানে প্রায়োরিটিটা হচ্ছে তোমাদেরকে এইচএসসি পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া। অর্থাৎ আমাদের প্রথম প্রায়োরিটি বা প্রথম ইম্পর্টেন্স আমরা যাকে দিব সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষাকে। তবে এইচএসসির কোনো পরেই কি অ্যাডমিশনের কাজে লাগবে না, ব্যাপারটা কিন্তু এমন না। এইচএসসি পরীক্ষার যা আমরা পড়ি সেগুলাই আমাদের আসলে অ্যাডমিশনে হয়তোবা আরেকটু অ্যাডভান্স আসে বা আরেকটু ট্রিকি আসে, ওই জিনিসটা আমরা আজকে দেখবো। সুতরাং যার এখন পড়ালেখার নলেজটা ভালো হবে, অর্থাৎ যার ডেপথ অফ নলেজটা ভালো হবে, সে কিন্তু পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে। ওকে, আচ্ছা, আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। শায়লা পারভিন ফ্রম কুষ্টিয়া, জয়নব জয়নব বুশরা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। সাহারা সুন্না টাঙ্গাইল থেকে, আচ্ছা। তারপর আছেন আদিত্য কুড়িগ্রাম, আদিত্য কি অবস্থা? তারপর জয়নব হচ্ছেন সিরাজগঞ্জ থেকে। ওকে, তো আমার সাথে তো তোমাদের অনেকেরই পরিচয় আছে, অনেকের হয়তো বা নাই। আমার নাম হচ্ছে ফাহিম, তোমাদের সংক্ষেপে তোমাদের ফাহিম ভাইয়া, এই হচ্ছে পরিচয়। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। আর আমি এইচএসসি পাশ করেছি, অর্থাৎ তোমরা এখন যেটা দিবার সামনে, আমি এইচএসসি পাশ করেছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে। তোমরা আশা করি দুইটা প্রতিষ্ঠানের নামে শুনেছো। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে আমি এইচএসসি পাশ করেছি মানবিক বিভাগ থেকে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি নৃবিজ্ঞান বিভাগ থেকে। সেখান থেকে আমি অনার্স পাশ করেছি, মাস্টার্স পাশ করেছি, এবং তোমাদের দোয়া থাকলে আশা করি ভবিষ্যতে আরো দু একটা ডিগ্রি যাতে নিতে পারি। এছাড়া বলতে পারো যে আমি তোমাদের সেফ একাডেমির তোমাদের সাথে আমি সাধারণ জ্ঞান নিয়ে থাকবো। তোমাদের সাথে আমার পাশাপাশি কিন্তু তোমাদের জোবাইর ভাইও থাকবে, অর্থাৎ আমরা দুইজন তোমাদেরকে সাধারণ জ্ঞান কতটা সহজ করতে পারি এবং তোমাদের কত ভালো নাম্বার ক্যারি করতে পারি ফাইনাল পরীক্ষাতে, সেটা আমাদের টার্গেট থাকবে। তো আশা করি সেফের সাথে ইতিমধ্যে তোমাদের অনেকের ক্লাস হয়েছে। তোমাদের সাউন্ড ভাই দেখলাম আজকে সকালবেলা অনেক লম্বা ক্লাস নিলেন। তোমাদের এর আগে আইসিটি ক্লাস হয়েছে। তো আমি একটু যদি ছোট করে আমাকে বলতে যে তোমাদের ক্লাসগুলো করে তোমরা এখন কেমন, মানে কেমন বুস্ট আপ ফিল করতেছো বা কেমন কনফিডেন্স পাচ্ছ, কেমন এনার্জিটা মনে হয় বাড়লো কিনা। তোমাদের তো বাংলা দুটো ক্লাস গিয়েছে, সরি ইংলিশে তো হয়েছে। তোমাদের তুষার ভাইয়া ইংলিশ ক্লাস নিয়েছে, আইসিটি ক্লাস নিয়েছে। যদি আমাকে একটু জানাতে ছোট করে যে ক্লাসগুলো করে তোমরা আরেকটু কনফিডেন্স বাড়লো কিনা বা কেমন মনে হচ্ছে, একটু যদি আমাকে জানাও। ভাইয়া আমি শাহিন কলেজ থেকে। আচ্ছা ভাইয়া, চিনচিন শব্দ হচ্ছে। আচ্ছা, চিনচিন শব্দটা মনে হয় এসি থেকে হচ্ছে, আই এম নট শিওর। সেটা ইগনোর করো আপাতত। ঠিক আছে, তো আপাতত ইগনোর করো, এটা ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, তোমরা কি সবগুলো ক্লাস করেছো কিনা? বাংলা যে দুটো ক্লাস হয়েছে তোমাদের সাউন্ড ভাইয়ার, তারপর গতকালকে মনে হয় ইংরেজি ক্লাস হয়েছে 9টার সময়। হ্যাঁ, গতকালকে ইংলিশ ক্লাস ছিল তোমাদের, এর আগে আইসিটি ক্লাস হয়েছে। মানে তোমরা কেমন কেমন পার্টিসিপেট করছো ক্লাসে, যদি একটু বলো আমাদের ক্লাস কেমন, মানে ক্লাস ভালো লাগছে কিনা সেটা জানতে চাই নাই। তোমরা উপকৃত হয়েছো কিনা বা পার্টিসিপেট করেছো কিনা বা ক্লাসগুলো করেছো কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ।
থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো এখানে আমি একটা বিষয় বলে রাখি, আমাদের সিভিক সেকেন্ড পেপারে আমি আগে তোমাদেরকে একটা বিষয় বলে দিচ্ছি যে এই আমরা যেই বিষয়টা নিয়ে আজকে কাজ করব সেটা হচ্ছে পরিণতি। এটা আমাদের ইন্টারমিডিয়েটে অনেকেরই থাকে। তো যারা এই মুহূর্তে ক্লাসে আছো, আমি ধরে নিচ্ছি তোমাদের পরিণতি সাবজেক্টটা আছে। এমনকি পরিণতির দ্বিতীয় পত্রের কিছু অধ্যায়, পরিণতি দ্বিতীয় পত্রের কিছু অধ্যায় অর্থাৎ শুরুর দিকের যে আমাদের দুইটা অধ্যায় আছে, অর্থাৎ ব্রিটিশ ভারত এবং পাকিস্তান আমল, এই দুইটা বিষয় কিন্তু তোমরা দেখবে যে এখানে আমি যদি তোমাদেরকে বলি, তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য খুব ভালো করে বোঝো, তোমাদের এইচএসসি পরীক্ষার যে শর্ট সিলেবাসটা আছে, আমাদের প্রথম কাজ হচ্ছে আগে এটা শেষ করা। এইটা যদি আমাদের শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে অ্যাডমিশনের জন্য অনেক পড়া এগিয়ে থাকবে। সেটা কিভাবে দেখো, আমি তোমাদের শর্ট সিলেবাস যদি কি কি আছে আমি একটু বলি। তোমাদের সেকেন্ড পেপারে আছে আমাদের প্রথম তিনটা অধ্যায় কিন্তু আমাদের আছে। তারপর আমাদের সংবিধান আছে আংশিক, বিশেষ করে সংবিধান তৈরির ইতিহাসটা আছে। তারপর হচ্ছে এখানে তোমাদের সংবিধানে যে আমাদের মূলনীতিগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। এই ছাড়া আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান, অর্থাৎ যেটা আমাদের 7 চ্যাপ্টার বা সপ্তম অধ্যায়, সেখানে কিন্তু তোমরা দেখবা যে বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে একটু আমাদের আইডিয়া থাকতে হবে, বা অ্যাটর্নি জেনারেল কে বা কি কাজ করে এগুলো আমাদেরকে জানতে হবে। এরপরে আছে আমাদের দশম অধ্যায়। এখন বলতে পারো যে তোমার এইচএসসির যেই সাবজেক্ট গুলো ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি কাজে লাগে, এরকম টপ দুইটা সাবজেক্ট হচ্ছে, তিনটা সাবজেক্ট আমি যদি তোমাকে বলি যে এইচএসসির যেই মানে সাবজেক্ট গুলো, এইচএসসির যে সাবজেক্ট গুলো অ্যাডমিশন পরীক্ষায় খুব কাজে লাগে, অ্যাডমিশন পরীক্ষাতে খুব কাজে লাগে, এরকম টপ তিনটা সাবজেক্ট হচ্ছে, আমি তোমাকে বলি। নাম্বার 1, প্রথমে আমি বলবো অর্থনীতির কথা, তারপর আমি বলবো পরিণতির কথা, এরপর আমি বলবো ইতিহাসের কথা। ইতিহাসের কথা, এই তিনটা সাবজেক্টের গুরুত্ব বা প্রায়োরিটি সব থেকে বেশি আমাদের। এরপর বাকিগুলো লাগবে, ভূগোল লাগবে, প্রত্যেকটা সাবজেক্ট থেকেই কম বেশি প্রশ্ন হয়, ডিপেন্ড করে তুমি কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ। বাট আমি যদি বিশেষ করে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই তিনটা সাবজেক্টের গুরুত্ব সবচেয়ে বেশি। এখন এখানে কথাটা হচ্ছে, আমার ভাইয়া তাহলে এইচএসসি শর্ট সিলেবাস পড়বো না, অ্যাডমিশন পড়বো না, কি করব? আমি তোমাকে তোমার এই জার্নিটা খুব সহজ করে দিচ্ছি, খুবই ইজি করে দিচ্ছি। তুমি আগামী ধরে নাও তোমার পরীক্ষা অগাস্ট মাসে, রাইট? তার মানে তোমার এই জুনের 29 তারিখ থেকে পরীক্ষা শুরু, অগাস্টের সম্ভবত 11 তারিখে শেষ। তাহলে তোমার এই জুন মাসটা আমি ধরলাম না, মানে আজকে থেকে একেবারে অগাস্ট পর্যন্ত তোমার এক এবং অদ্বিতীয় চিন্তা হচ্ছে এইচএসসি পরীক্ষা। তোমার এখন অ্যাডমিশন নিয়ে ভাবার কোনো দরকার নেই, তোমার দরকার হচ্ছে এখন এইচএসসি তে ভালো রেজাল্ট করা। কারণ আমরা তোমাদেরকে যা পড়াচ্ছি বা যা পড়াবো সেগুলোই তুমি দেখবে যে তোমার এইচএসসি পরীক্ষাটা ভালো হবে, তোমার অ্যাডমিশনের জন্য অনেক পড়া এগিয়ে থাকবে। তোমার ফ্রেন্ডরা হয়তো বা যেই পড়াটা এইচএসসির পরে স্টার্ট করতো, তুমি কিন্তু এক ঢিলে দুই পাখি মারছো, বা যেটাকে আমরা বলতে পারি যে এক বলে দুইটা ছক্কা মারা, তুমি এক বলে দুই ছক্কা মারতেছো। এখন আমাদের শর্ট সিলেবাসে তার মানে কি কি অধ্যায় আছে আমি বললাম, আমাদের প্রথম তিনটা অধ্যায় আছে, অর্থাৎ এখানে আমাদের আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তারপর আমাদের চতুর্থ আছে, বা চতুর্থের হচ্ছে আংশিক, সংবিধানের আংশিক আছে, তারপর হচ্ছে আমাদের 7 এবং 10। ওকে, এই অধ্যায়গুলো আছে। এখন এর মাঝে আমি যদি তোমাকে বলি, আমাদের চতুর্থ অধ্যায় যেটা আমাদের সংবিধান, আমাদের চতুর্থ অধ্যায় যেটা যেটা হচ্ছে আমাদের সংবিধান, এই সংবিধানটা এখানে আংশিক থাকলেও ভর্তি পরীক্ষায় কিন্তু তোমার সংবিধানটা আরেকটু অ্যাডভান্স লেভেলের আসে, বা আরেকটু বেশি পড়তে হবে। এখন এখানে যদি তুমি বলো যে ভাইয়া অ্যাডমিশনের জন্য একটু কম ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা, সেটা হচ্ছে দশম অধ্যায়। ওখান থেকে তুমি সরাসরি প্রশ্ন ওভাবে পাবে না, বাট কিছুটা থিম তোমার লাগবে, কারণ তুমি 2 বছর একটা, তোমরা যদিও 2 বছর পাওনি, তোমরা কলেজে কত মাস পাইছো একটু যদি আমাকে কমেন্টে জানাও। তোমরা কলেজে কত মাস সময় পেয়েছো? কত হবে আমার হিসাবে তো 14 থেকে 15 মাস হওয়ার কথা, আমি যদি ভুল না করি। পুরো 2 বছর তোমরা পাও নাই। এখন এটা যে তোমরা পাও নাই তা না, আমরাও কলেজে, আমি যখন পাস করেছি আজকে থেকে প্রায় 8-9 বছর আগে, তখনও আমাদের এরকমই 17 মাস 18 মাস এমন হতো। তোমরা মনে হয় 2 বছর পাওনি, আমি যদি ভুল না করি। তো যেহেতু তোমরা 2 বছর পাওনি, সুতরাং যে কয় মাস পেয়েছো তোমাদের, অর্থাৎ তোমাদের এইচএসসি মানে কলেজের ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2 বছর তোমরা যা পড়েছো,
এখানেরই একটা অংশ কিন্তু তোমার ভর্তি পরীক্ষায় কাজে লাগবে। এখন দেখো, এই যে আমাদের অধ্যায়গুলো আছে, আমাদের এই অধ্যায়গুলোতে কি আছে ভালো করে খেয়াল করো। আমাদের এই অধ্যায়গুলোতে আছে আমাদের ব্রিটিশ ভারত থেকে বাংলাদেশ পর্যন্ত, অর্থাৎ প্রথম অধ্যায় আছে আমাদের পাকিস্তান আমল পর্যন্ত, অর্থাৎ 1947 পর্যন্ত। এরপর দ্বিতীয় অধ্যায় আছে আমাদের 1947 থেকে 71 পর্যন্ত। এরপর আমাদের তৃতীয় অধ্যায় আছে আমাদের বিভিন্ন ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা আছে, রাইট? মানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যাদের বাংলাদেশের স্বাধীনতার জন্য বা বাংলাদেশের পক্ষে যাদের খুবই অবদান ছিল। অর্থাৎ তৃতীয় অধ্যায় আমাদের আছে বিভিন্ন ব্যক্তিত্ব সম্পর্কে। ওকে, এবার চতুর্থ অধ্যায় কি আছে আমাদের? চতুর্থ অধ্যায় আছে আমাদের সংবিধান। চতুর্থ অধ্যায় আমাদের আছে সংবিধান, রাইট? তাহলে এই চতুর্থ অধ্যায় আছে আমাদের সংবিধান। এখন এই এইচএসসি পরীক্ষাতে আমাদের সংবিধানটার আলোচনাটা আংশিক আছে, রাইট? মানে সংবিধানের কিছু পার্ট, অল্প কিছু অংশ আমাদেরকে পড়তে হবে। এবার আসো তুমি সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় যেখানে আমাদের আছে সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান। দশম অধ্যায় কি আছে আমাদের? নাগরিক সমস্যা এবং সেগুলোর সলিউশন নিয়ে আলোচনা আছে, রাইট? নাগরিক সমস্যা এবং সেখানে আমাদের সলিউশন বা আমাদের ভূমিকাটা কি হতে পারে, আমাদের রোল কি হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা আছে। এখন এখানে যেটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে, এখানে যেটা ইম্পর্টেন্ট বিষয়, হ্যাঁ, ইকোনমিক্সের 14 মাস পাইছো ওরে ভাই। আচ্ছা, আমার আন্দাজটা তাহলে ঠিক আছে। আচ্ছা, ইকোনমিক্স তোমার ছিল না, সেটা নিয়ে তোমার চিন্তা করার ব্যাপার নাই। তুমি সেফে আছো, সেফের চিন্তা তোমাকে নিয়ে, তোমার চিন্তা করতে হবে না, ওটা ব্যবস্থা আমরা করব। এখন এই অধ্যায়গুলোর ভিতরে তুমি দেখো প্রত্যেকটা অধ্যায় থেকে তোমার ভর্তি পরীক্ষা কিন্তু সরাসরি বা একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন কিন্তু থাকবে। আজকে আমরা যে কাজটা করব, আজকে আমরা এই ব্রিটিশ ভারতটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের এই অঞ্চলে ব্রিটিশরা যা যা করে গেছে 47 পর্যন্ত, অর্থাৎ দেশভাগ পর্যন্ত। অর্থাৎ ব্রিটিশদের প্রবেশ থেকে শুরু করে একেবারে আমি যদি বলি যে তোমাদের 1600 সাল থেকে শুরু করে 1947 পর্যন্ত আমাদেরকে আলোচনা করতে হবে। এখন তোমাদের যেটা ব্যাপার, তোমাদের সিভিক সেকেন্ড পেপারে যে আলোচনাটা আছে মূলত সেটা হচ্ছে ব্রিটিশ ভারতের প্রশাসনিক কার্যক্রম নিয়ে, রাইট? এখানে তোমাদের 1841 সালের প্রাদেশিক আইন বলো, তারপর 1892 এর আইন বলো, প্রত্যেকটা জায়গায় আলোচনা আছে। মূলত দেশ ভাগের প্রেক্ষাপটটা কেমন ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে বা প্রশাসনিক ভাবে কি কি পরিবর্তন আসছে বা কি কি কারণে কি কি ঘটনা হয়েছে, সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা দেরি না করে শুরু করি। এবং এখানে আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখি, এই অধ্যায়গুলো অর্থাৎ ব্রিটিশ ভারত থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত এই ব্যাপারটা কিন্তু তোমাদের ইতিহাস প্রথম পত্র আছে। আমি জানি না এখানে কারো ইতিহাস প্রথম পত্র আছে কিনা। ইতিহাস প্রথম পত্রেরও কিন্তু কিছু আলোচনা এখানে হয়ে যাবে, সেটা আমি তোমাদেরকে একটা পোস্টে এটা আমি গুছিয়ে দিব, সমস্যা নাই। তাহলে আমরা পড়া শুরু করি, আমাদের আর দেরি না করে পড়া শুরু করি। প্রথমত আসো, আমাদের এই অঞ্চলে কয়েকটা বিষয় আছে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আচ্ছা, মানবতার ফেরিওয়ালা শাওন ভাই আসছে। যাক, আমি আশা করব এখন পর্যন্ত তোমরা শাওন ভাইয়ের ক্লাস হেডফোন ছাড়াই করতে পারছো, বাট সামনে পারবা কিনা সে ব্যাপারে আসলে আমরা সেফ কর্তৃপক্ষ কোনো গ্যারান্টি দিতে পারছি না। এখন পর্যন্ত তোমাদের হেডফোন মনে হয় লাগে নাই, আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। যাই হোক, আসি আমরা। আমাদের এই অঞ্চলটা যদি তুমি বলতে পারো যে আমাদের এই উপমহাদেশ অঞ্চলে কিছু কিছু ঘটনা আছে, যে ঘটনাগুলো আসলে আমাদের এই অঞ্চলের রাজনীতি, এই অঞ্চলের কালচার, এই অঞ্চলের প্রশাসন, এই অঞ্চলের অর্থনীতি প্রত্যেকটা জায়গায় খুব প্রভাব রাখছে। এখন এরকম একটা ঘটনা যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো এমন একটা ঘটনা কি যেটা হলে মনে হয় আমাদের এই অঞ্চলটা এমন না হয় এমন হতে পারতো, কেউ চোখ বন্ধ করে খোলা রেখে একটা কথাই বলবে, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ, রাইট? যে বঙ্গভঙ্গ না হলে হিন্দু মুসলিমের দূরত্ব বাড়তো না, কংগ্রেস একাই থাকতো, মুসলিম লীগ আসতো না, এটা সেটা বলতেই পারে। প্রথমত আমাদেরকে যে কোনো কিছু একটা বিষয় মনে রাখবা তোমরা, যে পৃথিবীতে কখনোই কোনো বিচ্ছিন্ন ঘটনা হয় না, যে কোনো ঘটনা আরেকটা ঘটনাকে প্রভাবিত করে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স এর একটা সিম্পল ফান্ডা বা সিম্পল রুল। তুমি চিন্তা করে দেখো যে 1600 সালে যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত না হতো এবং তারা যদি 218 জন বণিক নিয়ে আমাদের এই অঞ্চলে ব্যবসা চিন্তা না করতো, আসার পরে যদি তারা বুঝতে না পারতো যে এই অঞ্চলে ব্রিটিশদের একটা পলিসি ছিল, তোমরা কিন্তু জানো এটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। ডিভাইড অ্যান্ড রুল।
অর্থাৎ ভাগ করো, শাসন করো বা বিভেদ নীতি যেটাকে আমরা বলি, এই নীতিটা যদি না থাকতো হয়তোবা আমাদের এই অঞ্চলে ব্রিটিশরা এত লম্বা প্রায় 190 বছর তারা শাসন করতে পারতো না। এখন এইটা তারা কিভাবে পারছে, এটা খুবই একটা মিরাকল ব্যাপার যে কিভাবে পারলো। এটার অনেকগুলো কারণ আছে, কারণ ভারতবর্ষ সবসময় বিভক্ত ছিল। তোমাদের মনে আজকে কয়েকটা প্রশ্ন আমি একটু তুলে দিতে চাই। যেমন আমরা যে বলি সবসময় যে ভাইয়া উপমহাদেশ, আমরা যে সবসময় বলি যে ভাইয়া উপমহাদেশ, উপমহাদেশ মানে কি বা সাবকন্টিনেন্ট মানে আসলে কি? দেখো, উপমহাদেশ মানে হচ্ছে দেশের চেয়ে বড় কিন্তু মহাদেশের চেয়ে ছোট। বাট আমরা যখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা ভারতীয় উপমহাদেশ বলি তখন আমরা এটা দিয়ে কি বুঝি আসলে? মনে রাখবা, এই উপমহাদেশ বা সাবকন্টিনেন্ট বলতে আমরা আসলে 4টা দেশ, বর্তমান পৃথিবীতে 4টা দেশকে বুঝি। আমাকে একটু কমেন্টে জানাও যে উপমহাদেশ বলতে আমরা মোট কয়টা দেশকে বুঝি, একটু আমাকে কমেন্টে জানাও। উপমহাদেশ বা সাবকন্টিনেন্ট বলতে আমরা আসলে মোট কয়টা দেশকে বুঝি, একটু দ্রুত আমাকে কমেন্টে জানাও, একটু দ্রুত জানাবো। ফেরিওয়ালা কোন ভাষার শব্দ? এটা ভদ্র ভাষার শব্দ, ভদ্র সভ্য ভাষার শব্দ। কি দুষ্ট কথা। দ্রুত জানাই, কয়টি মানে কয়টি দেশের কথা আমি বললাম? মাত্র 4টা দেশের কথা বললাম। মনে রাখবা, আমার সাথে একবার বলবা, যদিও আমি শুনতে পাচ্ছি না, বাট বলবা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার। আরেকবার বলো, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার। খাতা লিখে ফেলো দ্রুত। অর্থাৎ এখানে আমরা মোট 4টা দেশের কথা বলি। এর মধ্যে আমাদের আছে হচ্ছে বিডি মানে বাংলাদেশ, তারপর আছে আমাদের ইন্ডিয়া, তারপর আছে আমাদের পাকিস্তান। প্রথমত এই 3টার পাশাপাশি মিয়ানমারের কথাটা আমি কেন বললাম এটা তোমরা একটু পরে আজকে বুঝতে পারবে। এটার পাশাপাশি আমাদের আরেকটা দেশ আছে, সেটা হচ্ছে মিয়ানমার, যেটার একসময় নাম বার্মা ছিল, যেটা ব্রিটিশ উপনিবেশ ছিল। এই 4টা অঞ্চলকে আমরা আসলে সাবকন্টিনেন্ট বুঝি। এখন তুমি যদি এই ব্রিটিশ ভারতকে ভাগ করতে চাও বা চিন্তা করতে চাও, তুমি এটার সূত্রপাতটা করতে গিয়ে এটা একটু দেখো। প্রথমত আমাদের এই অঞ্চলে একটা বড় ফ্যাক্টর আছে, ফ্যাক্টরটা কি খেয়াল করো। আমাদের এই অঞ্চলে ইউরোপীয়দের আগমন, এইটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমি একেবারে একটু বেসিক থেকে চিন্তা করলাম, ইউরোপীয়দের আগমন। এখন প্রথমত এখানে আমাদেরকে 2টা প্রশ্ন নিজেদেরকে করতে হবে। নাম্বার 1, যে ইউরোপীয়রা আমাদের এই অঞ্চলে কেন আসলো, ইউরোপীয়রা আমাদের এই অঞ্চলে কিভাবে আসলো। আরেকটা প্রশ্ন করতে হবে, সেটা হচ্ছে ইউরোপীয়রা আমাদের এই অঞ্চলে কোন পথে আসলো। এটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে। দেখো, একটা জিনিস মনে রাখবা যে ইউরোপীয়দের সবসময়, ইউরোপ কিন্তু খুব একটা বড় না। ইউরোপে দেখবা তোমরা স্বাধীন দেশ অনেক আছে, প্রায় 48টা। বর্তমান সময়ে ইউরোপে প্রায় 48 ইন্ডিপেন্ডেন্ট স্টেটস বা স্বাধীন রাষ্ট্র আছে, 48টা। কিন্তু তুমি যদি আয়তনের দিক দিয়ে চিন্তা করো, ইউরোপ কিন্তু খুব একটা বড় না। এমনকি প্রোডাকশনের দিক থেকেও খুব একটা বড় না। প্রোডাকশন মানে বুঝছো উৎপাদন, মানুষ উৎপাদন, এটাও খুব একটা বড় না। বাট তারপরও ইউরোপে সবসময় দেখবা যে পৃথিবীতে ইউরোপের যে কোনো একটা কাজ, যে কোনো একটা স্টেপ, যে কোনো একটা পদক্ষেপ, এটাকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। তুমি দেখবা যে শিক্ষা বলো, তুমি দেখবা পলিটিক্স বলো, তুমি দেখবা ইকোনমি বলো, তুমি দেখবা যে কোনো একটা জোট অ্যালায়েন্স, মানে ইউরোপ পৃথিবীর অনেক অংশ হয় ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি কন্ট্রোল করে থাকে। সেটা কিভাবে? যেমন ধরো, ধরে নাও বাংলাদেশে একটা পোশাকের, মানে বাংলাদেশের, এখন তুমি যদি বলো যে বাংলাদেশের অর্থনীতির সব থেকে হার্ড কোনটা বা সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোনটা, তুমি কিন্তু নির্দ্বিধায় বলবা হচ্ছে ভাইয়া গার্মেন্টস। গার্মেন্টস এর চেয়ে বড় ফ্যাক্টর আর কি আছে? এই গার্মেন্টস তুমি দেখো, গার্মেন্টস যে আমরা রপ্তানি করি বা আমরা যেটাকে এক্সপোর্ট করি, এটা সব থেকে বড় বায়াররা দেখবা ইউরোপ কেন্দ্রিক হয়। এমনকি আমাদের এই অঞ্চলে একটা জোট আছে, এটার নাম হচ্ছে অ্যালায়েন্স, আর এটাকে বলা হয় অ্যাকর্ড অ্যালায়েন্স। মনে রাখবা, এই অ্যাকর্ড অ্যালায়েন্স মানে হচ্ছে বিদেশি ক্রেতা যারা থাকে, অর্থাৎ এই অ্যাকর্ড অ্যালায়েন্স মনে রাখবা পোশাক শিল্পের সাথে জড়িত। এটা আমাদের পোশাক যে বিদেশি বায়াররা কিনে বা বিদেশি ক্রেতারা কিনে, এই ক্রেতাদের একটা জোট হচ্ছে অ্যাকর্ড অ্যালায়েন্স। এই অ্যাকর্ড হচ্ছে যারা যুক্তরাষ্ট্রের মানে মার্কিন, আর অ্যালায়েন্স হচ্ছে যারা হচ্ছে ইউরোপের। তারপর তুমি দেখো বর্তমান পৃথিবীতে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর কি? ইউরোপিয়ান ইউনিয়ন, রাইট? ইউরোপিয়ান ইউনিয়ন সবসময় একটা আলোচনায় থাকে আমাদের চোখের সামনে, মুখে মুখে, বা আমরাও এটা নিয়ে অনেক কথা বলি যে ইউরোপিয়ান ইউনিয়নে কে আসলো, কে যাচ্ছে, কে আসতে চাচ্ছে, বা কে এটা নিয়ে অনেক কথা বলে।
এই ফ্যাক্টর গুলো কাজ করছে, কিন্তু এই ভিত্তিটা কিন্তু এই অঞ্চলে ছিল। তোমরা প্রায় সময় শুনবা যে ব্রিটিশরা তাদের যেই সাম্রাজ্য বা তাদের যে একটা দীর্ঘদিন তারা যে পৃথিবীটাকে কন্ট্রোল করেছে, ডোমিনেট করেছে, এই সোর্স বা রিসোর্স বা সম্পদগুলো কিন্তু তারা বাহির থেকে আনছে। এখানে একটা বিষয় আমি তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা দুইটা টার্ম মনে রাখবা, তোমরা মনে রাখবা। তোমরা এই দুটো শব্দ শুনছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। একটা হচ্ছে উপনিবেশবাদ, আরেকটা হচ্ছে সাম্রাজ্যবাদ। একটু দ্রুত কমেন্টে ইয়েস বা নোতে জানাবো যে আমরা এই দুটা শব্দ কখনো জীবনে শুনেছি কিনা। পড়েছি অবশ্যই যে আমরা ব্রিটিশদের উপনিবেশ ছিলাম, ভারত ব্রিটিশের উপনিবেশ ছিল, অমুকটা এটা ছিল, এগুলো তো আমরা বলি। বাট আমরা কি বুঝি যে আচ্ছা কোনটাকে আমরা কলোনি বলি, কোনটাকে আমরা সাম্রাজ্য বা ইম্পেরিয়ালিজম বলি? এই দুটা আমরা শুনেছি কিনা একটু জানাবো। উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। উপনিবেশবাদকে ইংরেজিতে বলা হয় কলোনালিজম, আর উপনিবেশের ইংরেজি হচ্ছে কলোনি। আর সাম্রাজ্যবাদকে বলা হয় হচ্ছে ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ। এই দুটা শব্দ আমরা শুনেছি কিনা একটু জানাবো। আচ্ছা, অবশ্যই শুনেছি, না শোনার কোনো কারণ নাই। দেখো এখন এই দুটার মধ্যে ভাইজান পার্থক্যটা কোথায়? পার্থক্যটা খুবই সিম্পল পার্থক্যটা দেখো, মনে রাখবা সাম্রাজ্যবাদ এটা হচ্ছে একটা ইকোনমিক মানে অর্থনৈতিক শব্দ, বা এটা ইকোনমির সাথে জড়িত। অর্থাৎ এটা কেমন দেখো, কোন একটা দেশ যদি অন্য কোন একটা দেশের বাজার দখল করে, ভালো করে বোঝো, কোন একটা দেশ যদি অন্য কোন একটা দেশের মার্কেট বা বাজার দখল করে, বাজার বলতে আবার ওই যে শাকসবজি বিক্রি হয়, গরুর দুধ বিক্রি হয়, গরু বিক্রি হয়, ওই বাজার না, মার্কেট। অর্থনীতির ভাষায় কিন্তু তোমরা জানো বাজার মানে কোনো একটা প্লেসকে বোঝায় না, এটা বোঝায় হচ্ছে একটা যেখানে লেনদেন হয়, যেখানে মানে বার্গেনিং হয় বিক্রেতা এবং ক্রেতার মাঝখানে, এই বিষয়টাকে আমরা মার্কেট বলি। এখন সাম্রাজ্যবাদ বলতে মনে রাখবা যে তোমার জাস্ট মার্কেট দখল করা বা বাজার দখল করা। আর উপনিবেশবাদ বলতে মনে রাখবা তোমার একটা দেশের বাজার প্লাস ক্ষমতা দুটাই দখল করা। আমি আবারও বলছি, কোন একটা দেশ যদি অন্য কোন একটা দেশের বাজার দখল করে তখন সেটা সাম্রাজ্যবাদ। আবার কোন একটা দেশ যদি অন্য কোন একটা দেশের বাজার এবং ক্ষমতা দুটাই দখল করে তখন সেটা হচ্ছে উপনিবেশবাদ। এখন আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে শিখি। দেখো, ধরে নাও আমি তোমাদের নিরীহ ভাই, তোমাদের জিকের জন্য। এরপর আছে তোমাদের শাওন স্যার, আমি শাওন ভাই লিখলাম বাংলার জন্য। তারপর আরেকজন হচ্ছে তোমাদের তুষার স্যার ইংলিশের জন্য। এখন কখন আমরা সাম্রাজ্যবাদ বলবো, কখন আমরা এটাকে বলবো উপনিবেশ বলবো, খেয়াল করো। তো এখন এই দুজনের মধ্যে আমার দৃষ্টিতে একটু বেশি ভদ্র হচ্ছে তুষার ভাই, ঠিক আছে? একটু মানে দেখবা শান্ত, তুষার ভাই দেখবা ক্লাসে খুবই একদম ঠান্ডা মাথায় আস্তে আস্তে তোমাদেরকে বুঝায়, হ্যাঁ, উনি দুষ্টামি খুব কম করে, আমরা একটু বেশি করি আর কি। এখন ধরে নাও আমি, এইটা একটা মার্কেট বা এটা একটা দেশ, হ্যাঁ, ফাইন জিকে, এটা একটা ল্যান্ড, এইটা একটা দেশ, হ্যাঁ এটা মুছে গেল, হ্যাঁ, এইটা একটা দেশ, এইটা একটা দেশ। এখন ধরো তুষার ভাইয়া যদি এই জায়গার মার্কেট দখল করলো, আর শাওন ভাই যেহেতু উনি মানে আগাগোড়ায় ব্রিটিশ মানে তো বুঝো যাদের মাথায় একটু বুদ্ধি বেশি, মানে চিকন বুদ্ধি বেশি, দুষ্ট বুদ্ধি বেশি, তাদেরকে ব্রিটিশ বলে। দেখবা তোমরা শুনছো না, গ্রামে দেখা যায় যারা একটু বেশি দুষ্ট হয়, যারা একটু সোজা কথা এক কলম বেশি বুঝে, এরকম যদি দেখো তাদেরকে কি বলে, এই একটু ব্রিটিশদের মতো আচরণ করতেছে। আমরা ধরে নিচ্ছি যে এই ভদ্রলোককে আমরা ব্রিটিশ বলতে পারি, ব্রিটিশ, ঠিক আছে, তাকে আমরা ব্রিটিশ বলতে পারি। এখন এই ভদ্রলোক যে কাজটা করলো, উনি এখানে মার্কেটও দখল করলো আমার, এবং উনি আমার ক্ষমতাও দখল করলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, বলতো, এক আমরা লিখবো সাম্রাজ্যবাদ, দুই লিখবো উপনিবেশবাদ, এখন আমাকে বলো, এই এক নাম্বারে প্রথমে আমরা কি বলছিলাম, তুষার ভাই কি দখল করছে, মার্কেট দখল করছে। আবার বলে দিচ্ছি, শাওন ভাই যে কাজটা করছে উনি মার্কেটও দখল করলো, ক্ষমতাও দখল করলো। এখন বলো তো এই এক নম্বরে কার নাম বসবে?
শাওন ভাইয়ের নাম বসবে নাকি তুষার ভাইয়ের নাম বসবে, কমেন্টে জানাও দ্রুত। হ্যাঁ, তুষার ভাই মার্কেট দখল করলো, শাওন ভাই মার্কেট প্লাস পাওয়ার দুটাই দখল করলো। তাহলে 1 নম্বর অর্থাৎ সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম, এটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে ইম্পেরিয়ালিজম। ইম্পেরিয়ালিজম 1 নম্বরে কি বসবে ভাইজান একটু বলো দেখি, একটু আমরা দ্রুত জানাই, দ্রুত দ্রুত জানাবো, দ্রুত। হ্যাঁ, তুষার ভাই বসবে, রাইট। তাহলে বাকিটা বুঝছো। এখন এই ইউরোপিয়ানদের মধ্যে যখন আমাদের এই অঞ্চলে আসার একটা প্রবণতা কাজ করলো, দেখো এই যখন একটা প্রবণতা কাজ করলো, তখন তাদের আসার উদ্দেশ্য একটাই ছিল যে তাদের নতুন সম্পদের সন্ধান করা, রাইট। ভারতবর্ষে বা আমাদের উপমহাদেশ অঞ্চলে যে সবার আগে ইউরোপিয়ানরা আসে, ব্যাপারটা আসলে এমন না। ধরো গুজরাটে অথবা আমাদের যে কেরালা আছে ভারতের, দেখবা যে এই ধরে নাও এই জায়গাটা হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়া, এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়া, এই পাশে একটা সাগর আছে, এটাকে বলা হয় আরব সাগর। আরব সাগর, আমি যে ডট ডট দিলাম এটা হচ্ছে পানি। আবার এই দিকে দেখবা তুমি ইরান, তারপর ইরানের পরে দেখবা আরব আমিরাত, সৌদি আরব, মানে এই পাশটাতে আমাদের এই অঞ্চলে আরব ব্যবসায়ীরা কিন্তু আগে থেকেই আসতো, এমনকি ইরান থেকেও আসতো। এটার প্রমাণ তুমি বুঝতে পারবা কিভাবে, যেমন ধরো ভারতে একটা জাতি আছে, দেখবা জাতি বলতে একটা গোষ্ঠী আছে, তাদেরকে বলা হয় মানে পার্সিয়ান। সিনেমায় দেখবা যে মাথায় একটা সাদা টুপি থাকে। আমি তোমাকে একটা কমন উদাহরণ বলি, টাটা নাম শুনছো না তোমরা, রতন টাটা? এই রতন টাটা ওনারা কিন্তু পার্সি। ইরান থেকে ওনাদের মানে বংশের ধারাটা, অর্থাৎ ওনাদের পূর্বপুরুষরা ইরান থেকে এই অঞ্চলে আসছিল, তারপরে ওনারা এখানে সেটেল হয়ে যায়। তো এটা আগে থেকে ছিল, বাট ইউরোপিয়ানরা যেই সময়টাতে আসলে বের হওয়া শুরু করলো, তখন কিন্তু বলা যায় যে এইজ অফ এক্সপ্লোরেশন চলছিল, অর্থাৎ বিভিন্ন দেশে নতুন জায়গা বের করে সেখানে একটা ঘাঁটি সৃষ্টি করা বা একটা অবস্থান তৈরি করা, ওরকম একটা সময় চলছিল। তুমি দেখবা যে ওই সময়টাই কিন্তু অনেকগুলো জায়গা আবিষ্কার হয়েছে। যেমন দেখবা ক্রিস্টোফার কলম্বাস বেরিয়েছিল কিন্তু ভারতের উদ্দেশ্যে, কিন্তু উনি ভুল করে চলে গেলেন হচ্ছে কোথায়, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। তারপর এরকম মানে অনেকগুলো গোষ্ঠী, অনেকগুলো গ্রুপ বের হচ্ছিল, কেউ ইতালি থেকে, কেউ স্পেন থেকে, কেউ ফ্রান্স থেকে, কেউ পর্তুগাল থেকে, অনেক জায়গা থেকে। আমাদের এই যদি আমি তোমাকে বলি যে ইউরোপীয়দের ভারতে আগমনটা কিভাবে, এই অংশটা একটু ভালো করে বুঝো। ইউরোপীয়দের ভারতবর্ষে আগমনটা কিভাবে, এটা একটু ভালো করে বুঝো। দেখো প্রথমত এখানে আসার, এখানে একটা মেজর কনফিউশন আছে যে ভারতবর্ষে আসার প্রথম কে আসে আর আসার জলপথটা আবিষ্কার কে করে, এটা একটু ভালো করে বোঝো। মনে রাখবা আমাদের এই অঞ্চলে আসার জলপথ আবিষ্কার, আর আরেকটা কনফিউশন হচ্ছে প্রথম আগমন, দুটা কিন্তু একই না। আমরা অনেকেই ঢালাও ভাবে বলি আসার জলপথ আবিষ্কার করেছেন ভাস্কো দা গামা, তারপর প্রথম এসেছেন ভাস্কো দা গামা, ব্যাপারটা আসলে এরকম না। আমাদের এই অঞ্চলে অর্থাৎ ভারতবর্ষে আসার জায়গাটা কিভাবে আবিষ্কার হয় তুমি দেখো। ধরে নাও আমাদের এইটা হচ্ছে, আমি তোমাদেরকে একটু ছোট করে দেখাই, এইটা হচ্ছে ধরে নাও আফ্রিকা, এর উপরের অংশটা এটা হচ্ছে ইউরোপ, উপরের অংশটা হচ্ছে ইউরোপ। এখানে একটা দ্বীপ আছে, এটার নাম হচ্ছে আইবেরিয়ান পেনিনসুলা অথবা আইবেরিয়া উপদ্বীপ। এই আইবেরিয়া উপদ্বীপে দুটা দেশ আছে, একটা হচ্ছে স্পেন আর একটা হচ্ছে পর্তুগাল। তুমি দেখবা যে পৃথিবীতে যতগুলো বড় আবিষ্কার হয়েছে জায়গা, মানে বিভিন্ন ল্যান্ড, এগুলো আবিষ্কারের ধারাটা শুরু হয়েছে এই জায়গাটা থেকে। এটাকে বলা হয় আইবেরিয়া উপদ্বীপ। আমি একটু লিখে দিচ্ছি, আইবেরিয়া। এবং এই আইবেরিয়া উপদ্বীপের দুটা দেশ আছে, মনে রাখবা এই আইবেরিয়া উপদ্বীপের দুটো দেশ, একটা হচ্ছে স্পেন আরেকটা হচ্ছে পর্তুগাল। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে ভাইয়া এই যে আমেরিকা আবিষ্কার করলেন ক্রিস্টোফার কলম্বাস, বলো তো উনি কোন দেশের, একটু কমেন্টে জানাও, একটু বলো তো যে আমরা যে ক্রিস্টোফার কলম্বাসের কথা বলি, ওনার বাড়ি কোথায়, ওনার বাড়ি কোথায় একটু বলো, উনি কোথাকার, এই ভদ্রলোক কোন এলাকার?
একটু জানাই, কমেন্টে জানাই। হুম, এই যে দেখছেন, কেউ লিখছেন পর্তুগিজ, কেউ লিখছেন স্পেন। আসলে দেখো, এই কলম্বাসের বাড়ি ছিল ইতালিতে, এই কলম্বাসের বাড়ি ছিল ইতালিতে, কিন্তু উনি স্পেনের রাজাকে ম্যানেজ করে উনি ইউএসএ আবিষ্কার মানে করেন, মানে ভারতবর্ষে আসার উদ্দেশ্যে উনি বের হন। পরে উনি স্পেনের রাজার টাকা, স্পেনের রাজার লোকবল দিয়ে উনি আবিষ্কার বা ওনার যে ভয়েজ, ওই এক্সপ্লোরেশনে উনি বের হন এবং পরবর্তীতে উনি যুক্তরাষ্ট্র আবিষ্কার করেন। তাহলে বলা যায় যে স্পেন এবং পর্তুগাল এই দুটা দেশ থেকে সব থেকে বেশি এক্সপ্লোরেশনের যাত্রাটা শুরু হয়েছিল ওই জায়গাটা থেকে, অর্থাৎ আইবেরীয় উপদ্বীপ থেকে, যেটা দুইটা দেশ আছে, একটা হচ্ছে স্পেন আর একটা হচ্ছে পর্তুগাল। এবার তুমি দেখো, তুমি যদি বলো যে ভারতবর্ষে আসার ব্যাপারে তুমি সবচেয়ে বেশি নাম কার শুনেছো? ভাস্কো দা গামা, রাইট? সবাই শুনছো, ছোটবেলা থেকে শুনছো ভাস্কো দা গামা, ভাস্কো দা গামা। যে মাঝে যখন গরম পড়তেছিল অনেকে অনেক নাম ভুলে গেছো, কিন্তু কয়েকটা নাম কিন্তু মনে আছে, খেয়াল করে দেখো। এই যে ইখতিয়ারউদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খলজি মনে ছিল, তারপর ধরো ভাস্কো দা গামা, এরকম একটা নাম। হ্যাঁ, যতই গরম হোক ঠান্ডা হোক, পৃথিবীর অবস্থা যা ইচ্ছা তা হয়ে যাক, কিন্তু এই নামগুলো আমরা চাইলেও ভুলতে পারি না, কারণ এত বেশি শুনছি। তাহলে এই যে ভাস্কো দা গামা, এই ভদ্রলোকের বাড়ি হচ্ছে পর্তুগালে, তাহলে এই অঞ্চল থেকে সব থেকে বেশি আসে। এবং এই এরিয়া দিয়ে উত্তম আসা অন্তরীপ, বা যাকে আমরা বলি হচ্ছে কেপ অফ গুড হোপ, ঠিক আছে, এই কেপ অফ গুড হোপ হয়ে আমাদের এই অঞ্চলে আসার জলপথটা আবিষ্কার করেন যিনি, ওনাকে বলা হয় বার্থালোমিও দিয়াজ। বার্থালোমিও দিয়াজ। তুমি আগে কোথায় কি পড়ছো সেটা ভুলে যাও, আগে কোথায় কি পড়ছো সেটা তোমার আর মানে চিন্তা করার সুযোগ আসলে নাই, ঠিক আছে? এবং এই আবিষ্কারের পেছনেও পর্তুগিজ রাজার একটা ইন্ধন ছিল, বা তার একটা বলতে পারো সাপোর্ট ছিল। এই বার্থোলোমিও দিয়াজ এই আসা জলপথটা আবিষ্কার করেন হচ্ছে 1487 সালে। 1487 সালে উনি আবিষ্কার করেন। আর আমাদের এই অঞ্চলে প্রথম আগমনটা হচ্ছে ভাস্কো দা গামা। ভাস্কো দা ভাস্কো দা গামা। এই ভাস্কো দা গামা 1498 সালে আমাদের ভারতে, বর্তমান ভারতের কেরালাতে অবস্থিত, কেরালা রাজ্য, এই কেরালা অবস্থিত কালিকট বন্দরে এসে উপস্থিত হন। এখন আমাকে বলো দ্রুত, যে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার এবং প্রথম আগমন, এটা কি একই ব্যক্তি নাকি আলাদা? একটু কমেন্টে জানাও, একই ব্যক্তি নাকি আলাদা। আমি একটু তোমাদেরকে যা পড়িয়েছি সেখান থেকে একটু প্রশ্ন করব, তারপর তোমাদের থেকে আমি অ্যান্সার নিব। ক্লিয়ার আশা করি বিষয়টা। আমি একটু প্রশ্ন করতে চাই, তাহলে আগে প্রথম প্রশ্ন, যে ভারতবর্ষে আগমনের জন্য জলপথ আবিষ্কার এবং প্রথম আগমন, এটা কি একই নাকি আলাদা? কোনো চিন্তা ছাড়া আলাদা, কোনো কনফিউশন ছাড়া আলাদা। ওকে, মনে রাখবা, যদি পরীক্ষায় প্রশ্ন হয় জলপথ আবিষ্কার করেন কে, বা জলপথটায় আবিষ্কার কে করেন বা আবিষ্কারককে, তখন তুমি দাগাবে বার্থোলোমিও দিয়াজ। আর সাল বললে 1487। আর যদি বলা হয় যে ভারতবর্ষে জলপথে প্রথম আগমনকারী ব্যক্তিকে, তখন তুমি দাগাবে ভাস্কো দা গামা। তাহলে এই দুইটা আমাদের ক্লিয়ার কিনা? একদম 100 কমেন্টে একটু জানাবো দ্রুত। এই দুটা বিষয় আমাদের একদম 100 ক্লিয়ার কিনা একটু জানাবো। এই দুটা বিষয় আমাদের একেবারে 100 ক্লিয়ার কিনা একটু জানাবো, ফার্স্ট জানাবো। ক্লিয়ার? 100 আমার কথা হচ্ছে ভাই, আমার ক্লাসে সোজা হিসাব, ক্লিয়ার হবে হয় 0 নাহলে 100, কোনো গিট টু থাকাই যাবে না, কোনো চান্সই নেই। সেকেন্ড প্রশ্ন আমার, বলো তো, এই যে আইবেরিয়া, এই আইবেরিয়া যেটা আমি বলছিলাম আইবেরীয় উপদ্বীপ বা আইবেরিয়ান পেনিনসুলা, এই আইবেরীয় উপদ্বীপে কয়টা দেশ আছে একটু জানাও তো? আইবেরীয় উপদ্বীপে মোট কয়টা দেশ আছে? আইবেরিয়া উপদ্বীপ, ইউরোপের আইবেরীয় উপদ্বীপ, এখানে মোট কয়টা দেশ আছে? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, সাতটি, কয়টি? আমার মনে হয় কয়টা, তিনটা না, নাকি একটা? হ্যাঁ, শাপলা লিখছো দুইটা, সাদাত, সাদাত, হ্যাঁ দুইটা, থ্যাংক ইউ সাদাত। মাইশা ফারজানা লিখছেন দুইটা, গুড। তারপর সাহারা সুন্না লিখছো দুইটা। তোমরা সবাই পারতেছো কিভাবে বলো তো? এগুলা তো খুব কঠিন না, এগুলা কিন্তু যারা বিশেষ পরীক্ষা দেয় তারাও পড়ে, জানো? তোমরা কিভাবে পারতেছো বলো তো? মাশাআল্লাহ, তোমরা তো অনেক ভালো পারো। হ্যাঁ, দুইটা। এখন এই দুইটার মধ্যে একটা দেশের নাম আমি বলবো আর একটা তোমরা বলবা। পর্তুগাল, আরেকটা কি?
এই আইবেরীয় উপদ্বীপের মধ্যে এখানে তো দুইটা দেশ আছে, একটা পর্তুগাল, আরেকটা কি? একটা পর্তুগাল, আরেকটা দেশের নাম কি? একটা নাম হচ্ছে পর্তুগাল, আরেকটার নাম কি? আরেকটা নাম কি? স্পেন। নাই? তাহলে আমি যদি বলি যে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার এবং ভারতবর্ষে প্রথম আগমনকারী দুইটাই পর্তুগিজ, কথাটা কি ঠিক নাকি ভুল? একটু জানাও। ঠিক হলে ইয়েস লিখবো, ভুল হলে নো লিখবো। আমি আবারও বলছি, ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার এবং ভারতবর্ষে জলপথে প্রথম আগমন দুটাই পর্তুগিজরা বা পর্তুগিজ বা পর্তুগাল থেকে। আমি যদি এটা বলি সেটা কি ঠিক নাকি ভুল? ঠিক হলে লিখবো ইয়েস, ভুল হলে লিখবো নো। দ্রুত 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 দ্রুততার সাথে আমরা কাজটা করব। ইয়েস নাকি নো? মাইশা ফারজানা লিখছেন ভুল। আচ্ছা ঠিক আছে, ভুল হলে শুদ্ধটাও তোমার থেকে আমি নিব অবশ্যই। বাকিরা অবশ্যই ঠিক। আরে ভাই, বার্থোলোমিও দিয়াসকে পাঠাচ্ছে পর্তুগালের রাজা, রাইট? আর ভাস্কো দা গামা তো পর্তুগিজ, তাহলে এটা পর্তুগিজরাই হবে। জলপথ আবিষ্কার এবং আগমন দুটাই পর্তুগিজরা হবে, কোনো চিন্তা ছাড়া। ওকে, বুঝতে পারছি। ওকে পাঠিয়েছে কারা? পর্তুগিজ রাজার কি বলছিলাম, সাপোর্টে বা ইন্ধনে বা নির্দেশনা, যাই বলো না কেন। ওকে, এখান থেকে দেখো পরবর্তীতে পর্তুগিজরা আসলো, পরবর্তীতে ব্রিটিশ পর্তুগিজরা আসলো, তারপর ব্রিটিশরা আসলো, তারপর ডাচরা আসলো, তারপর এটার নাম কি, ডেনমার্করা আসলো, তারপর হচ্ছে ফরাসিরা আসলো। অর্থাৎ আমাদের এই অঞ্চলে তুমি দেখো সবার আগে আসতো তার মানে কারা? সবার আগে আসতো তার মানে কারা? দেখো খেয়াল করো, সবার আগে পর্তুগিজরা, তারপর ইংরেজরা, তারপর আসছে ডাচরা, ডাচ, তারপর আসে ডেনমার্করা, ডেনমার্করা, তারপর আসে কারা? ফরাসিরা, রাইট? এভাবেই আমাদের এই অঞ্চলে বলতে পারো যে বিদেশিদের একটা অবস্থান তৈরি হয়। এখন দেখো পর্তুগিজরা আসার পর আসলো ফরাসিরা। এখানে ডাচ মানে হচ্ছে কি? ডাচ মানে হচ্ছে নেদারল্যান্ড, মানে নেদারল্যান্ডের মানুষ। আর এই ডাচদেরকে বলা হতো ওলন্দাজ, ওলন্দাজ। আর এই ডেনমার্ক মানে হচ্ছে, ডেনমার্ক মানে মূলত ডেনমার্কের বোঝায়। কিন্তু এটা মনে রাখবা যে ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে, খেয়াল করো, এই ডেনমার্কের যে কোম্পানির মাধ্যমে আসে এটার নাম ছিল ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এইখানে দুইটা দেশ, মানে দুইটা দেশের মানুষ এটা সদস্য ছিল। এখানে দুইটা দেশের মানুষ ছিল, একটা হচ্ছে ডেনমার্ক, আরেকটা হচ্ছে নরওয়ে। একটা ডেনমার্ক আর একটা হচ্ছে নরওয়ে। যদিও এটা আমরা ডেনমার্ক বা দেখবা যে এটাকে ডেনমার্কও বলা হয়, তারপরে এদেরকে আবার ড্যানিশও বলা হয়। হ্যাঁ, ড্যানিশও বলা হয়। হ্যাঁ, তুমি আমি আর ড্যানিশ। এরপর আসে ফরাসিরা, অর্থাৎ ফ্রান্সের। এই কয়েকটা গোষ্ঠী আমাদের এই অঞ্চলে আসলো। এখন সবাই আসছিল কিন্তু শুরুতে আসলে বিজনেস করার জন্য বা বাণিজ্য করার জন্য, তাই না? তোমরা যে শুনো অমুক জায়গায় সুরাটে বাণিজ্য কুঠি, হরিহরপুরে বাণিজ্য কুঠি, তারপর তোমরা শুনো যে শ্রীরামপুরে বাণিজ্য কুঠি, তোমরা শুনো যে কালিকটে বাণিজ্য কুঠি। এরকম এক একটা জাতির বা এক একটা গ্রুপের এক একটা বাণিজ্য গোষ্ঠী ছিল। কখনো কখনো এটা উপমহাদেশ বলতে পারো, কখনো কখনো বাংলাও বলতে পারো। এর মাঝে এই যে ইংরেজরা, তারা যখন আসলো, তাদের যে কোম্পানিটা ছিল এটাকে আমরা বলি হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা 1600 সালে গঠিত হলো। এবং এটা যখন গঠিত হয় তখন সেখানে 218 জন এটার মেম্বার ছিল, 218 জন এটার সদস্য ছিল। এখন তার ভারতবর্ষে ভাস্কো দা গামার আগমন তারিখ 1498 সালে 20 মে নাকি 27 মে, এইটা তোমার পাঠ্যপুস্তক অনুযায়ী 27 মে উত্তর করাটা ভালো হবে। আর অ্যাডমিশনে এইসব তারিখ আসবে না, এটা নিয়ে চিন্তা করো না। তুমি যেই টেক্সট বুকে, যেমন ধরো তোমাদের পরিণতি বইতে একটা থাকে, ইতিহাস বইতে একটা থাকে, এটা আসলে ডিপেন্ড করে তুমি কোন সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ, বুঝতে পারছো? এইগুলো ব্যাপার।
তো এই অঞ্চলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো, প্রতিষ্ঠিত হয়ে গেল। সেখান থেকে তুমি বলতে পারো যে তাদের একটা যাত্রা শুরু হলো। এবং যখন তারা আমাদের এই অঞ্চলে আসে অর্থাৎ 1600 সালে, তখন কিন্তু আমাদের এখানে মুঘল শাসন আমল চলতেছে, রাইট? তখন মুঘলদের শাসন চলে। বলতে পারো যে আমাদের এই ব্রিটিশ ভারতকে যদি তুমি অ্যাজ এ শাসন চিন্তা করো, এটাকে তুমি দুইটা পর্যায়ে বিভক্ত করতে পারো। ব্রিটিশ শাসনকে তুমি দুইটা ভাগে বিভক্ত করতে পারো। দেখো, প্রথমটা হচ্ছে 1757 থেকে 1858 পর্যন্ত। এটা হচ্ছে ব্রিটিশ শাসনের প্রথম পর্যায়। আর আরেকটা হচ্ছে 1858 থেকে 1947। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়ে। তো এর মাঝে তোমরা কিন্তু জানো যে পলাশির যুদ্ধ সম্পর্কে তোমরা জানো। তোমাদের কি আমাকে একটু হেল্প করো, তোমাদের কি নাটক এখনো সিরাজউদ্দৌলা আছে নাকি চেঞ্জ হয়েছে? যেমন আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, অনেকদিন তো হয়ে গেল, আমাদের সময় ছিল লাল সালু, উপন্যাস ছিল লাল সালু। ওই যে ওই লোকটার নাম কি, যে একটা লাভার বয় থাকে, যে ওর নামটা একটু বলো তো। কি নাম ওর? মজিদ মনে হয়। ওই যে সবাইকে ভুলভাল বুঝাই, মজিদই তো ছিল। আর নাটক ছিল হচ্ছে সিরাজউদ্দৌলা। আচ্ছা, একজন লিখছো আছে, তাহলে তো সিরাজউদ্দৌলা তোমরা পড়ছো, তোমরা জানো। এখন এই দুটা পর্যায়ের মধ্যে পার্থক্য কি খেয়াল করো। এই যে প্রথম পর্যায়টা, এই পর্যায়ে শাসন ছিল কোম্পানির। এই পর্যায়ে শাসন ছিল কোম্পানির শাসন। আর এই পর্যায়ে শাসনটা ছিল সরাসরি বলতে পারো যে ব্রিটিশ রানী, ব্রিটিশ রাজ পরিবার। আমি আরো সোজা করে দিলাম, ব্রিটিশ রাজ পরিবার। মানে দুইটা পর্যায় ছিল। এখন এই যে মাঝের সময়টাতে 1858 আগের বছর অর্থাৎ 1857 সালে উপমহাদেশের বা আমাদের ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা আন্দোলন যদি তুমি বলো, সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহের পরে আসলে ব্রিটিশরা বুঝতে পারলো যে কোম্পানি দিয়ে এখন আর দেশ চালানো যাবে না। ভারত অনেক বড় একটা জায়গা, সেখানে তোমার রাজনৈতিক ভাবে, তোমার ডিপ্লোম্যাটিক্যালি, তোমার অ্যাডমিনিস্ট্রেশন বা তোমার প্রশাসনের দিক থেকে আরো অনেক বেশি কৌশলী হতে হবে। এই হচ্ছে বলতে পারো দুইটা পর্যায়। এখন এই দুটা পর্যায়ের মধ্যে সবচেয়ে সিগনিফিকেন্ট ঘটনা হচ্ছে, তুমি যদি বলতে পারো এই পিরিয়ডের পরে কয়েকটা ঘটনা আছে যারা, বা তোমরা ব্রিটিশ ভারতকে যদি তুমি চিন্তা করো এইভাবে যে ব্রিটিশ ভারতের পরিবর্তনগুলো কেন হলো, একটা কারণ হচ্ছে তুমি বলতে পারো যে সিপাহী বিদ্রোহ। এটা একটা মানে বিশাল বড় একটা ফ্যাক্ট ছিল, এটা তুমি স্বীকার করো আর নাই করো। নীল বিদ্রোহ একটা ফ্যাক্ট ছিল, এবং নীল বিদ্রোহ কিন্তু একটা সফল বিদ্রোহ বা সফল আন্দোলনও বলা চলে, কারণ নীল চাষ কিন্তু বন্ধ হয়েছিল। এরপরে আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে বলতে পারো বঙ্গভঙ্গ। সুতরাং বঙ্গভঙ্গের আগের ব্রিটিশ ভারত আর বঙ্গভঙ্গের পরের ব্রিটিশ ভারত, এই দুটার মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য আছে, সেটাই আমরা আজকে দেখবো ইনশাল্লাহ। তাহলে আমরা এখন চলে যাব আমাদের, এতক্ষণ আমরা ব্যাকগ্রাউন্ড শুনছি যে কেন, কে আসলো, কেন আসলো, কিভাবে আসলো। এখন আমরা আমাদের মূল ফোকাসে চলে যাব যে ব্রিটিশ ভারতে বা 47-এর আগের ঘটনা কি ছিল। তাহলে আমরা একটু খাতায় ক্যাপশন দিয়ে দিব। ক্যাপশনটা আমরা লিখবো বঙ্গভঙ্গ থেকে দেশভাগ। বঙ্গভঙ্গ থেকে দেশভাগ, ওকে। আর আমি যদি সাল চিন্তা করি তাহলে বলতে পারো 1905 থেকে 1947। এবং এর ভেতরেই দেখবা আগের ঘটনাগুলো কিন্তু চলে আসবে। এর ভেতরেই আগের ফকির সন্ন্যাসী বিদ্রোহটা আসলে এইটাকে স্বাধীনতা বিদ্রোহ বলা যায় না, এটা ব্রিটিশদের বিরুদ্ধে একটা বিদ্রোহ বলতে পারো। কারণ যখন ব্রিটিশরা হচ্ছে ভিক্ষা সংগ্রহকে নিষিদ্ধ ঘোষণা করলো, তখনই তো এই ফকিরদের পক্ষ থেকে, সন্ন্যাসীদের পক্ষ থেকে একটা রিয়েকশন আসলো। যেমন এই যে ফকিরদের পক্ষ থেকে তোমার মজনু সাহেবের নেতৃত্ব দিল, সন্ন্যাসীদের পক্ষ থেকে ভবানী পাঠক নেতৃত্ব দিলেন। বাট এইটাকে স্বাধীনতা আন্দোলন বলা যায় না, কারণ এটা দেশের বৃহত্তর জনগণ এটার সাথে আসলে যুক্ত হয় নাই। এটাতে একটা গ্রুপ যুক্ত হয়েছে। যেমন আমি যদি তোমাকে প্রশ্ন করি, বলতো ফরাজি আন্দোলন, যে ফরজ কাজ করতে হবে, যে হাজী শরীয়তুল্লাহ এবং ওনার ছেলে, এইটাকে কি তুমি বলতে পারবে যে এটা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন? এমন তো না, এটা একটা সামাজিক সংস্কার আন্দোলন ছিল, যে
মুসলমানরা যাতে ফরজ কাজকে গুরুত্ব দেয়, অতিরিক্ত খরচ কোনো প্রোগ্রামে যেন না করে, বা যেটা বেদাতি কাজ বলে যেটাকে, ওগুলা যাতে না করে, এই বিষয়টা ছিল। ওকে, আচ্ছা, এখন এই বঙ্গভঙ্গ থেকে দেশভাগ, এই ফ্যাক্টটা আমাদের একটু বুঝতে হবে। ভাইয়া পিডিএফ কে দিবেন আমার ক্লাসে? ভাইরে পিডিএফ চাইছ না ভাই? আমার ক্লাসের প্রথম শর্ত হচ্ছে তোমাকে ভাই লিখতে হবে। কারণ আমি কেন বলি যে আমরা যখন শুনি এটা আমাদের মাথায় সেট হয়ে যায় এবং আমরা লিখা, তোমরা দেখবা আমাদের বাবা মা প্রায় বলে যে 3বার পড়া 5বার পড়া 1বার লেখা সমান। আমরা মুরব্বীদের কথাগুলো নিয়ে যদিও অনেক মজা নেই বা দুষ্টামি করে, হ্যাঁ এটা কিছু না, এটা হুদায়, ওরা কি বুঝে। বাট একটা কথা মনে রাখবা, ওনাদের অভিজ্ঞতার কাছে তুমি আমি কিছুই না, জিরো, আমরা নাথিং। এটা আসলেই সত্য যে তুমি তুমি খেয়াল করে দেখো তো, 5বার পড়ছো 1বার লিখছো, কোনটা বেশি মানে বেশি মনে থাকে কোনটা? বেশি মনে থাকে কোনটা? তুমি নিজেই নিজেকে প্রশ্ন করো। আচ্ছা, তার মানে এখানে আমাকে কয়েকটা বিষয় বুঝতে হবে। আমি যদি বলি এখন এই পিরিয়ডটাতে আমার কি কি জানতে হবে, আমরা পড়া আগে গুছাই ফেলবো। কি কি জানতে হবে আমাদের, কি কি আমাদেরকে জানতে হবে? ওকে, আমাদেরকে জানতে হবে, প্রথমত আমাদেরকে জানতে হবে বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ। তারপর আমাদেরকে জানতে হবে এখান থেকে কংগ্রেস এবং মুসলিম লীগ, এইটা আমাদেরকে জানতে হবে। এখন এই বঙ্গভঙ্গের থেকে আমাদেরকে কি কি জানতে হবে? দেখো, বঙ্গভঙ্গ থেকে আমাদেরকে জানতে হবে প্রেক্ষাপট, অর্থাৎ এটা কেন হয়, তারপর এই বঙ্গভঙ্গের ঘটনা প্রবাহ, তারপর আমাদেরকে জানতে হবে এই বঙ্গভঙ্গের ফলাফল বা প্রতিক্রিয়া, ফলাফল বা প্রতিক্রিয়া আমাদেরকে জানতে হবে। এরপর কংগ্রেস সম্পর্কে, মুসলিম লীগ সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। তারপর আমাদেরকে জানতে হবে বঙ্গভঙ্গ পরবর্তী রাজনীতি, বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ পরবর্তী রাজনীতি। এরপর তুমি আমাকে বলতে পারো লাস্ট যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে দেশভাগের প্রেক্ষাপট। দেশভাগের প্রেক্ষাপট দেখে মনে হচ্ছে ভাইয়া আমাদের তো অনেক কিছু করতে পারলো, আমাদের কি হবে, আমরা কোথায় যাবো? না রে ভাই, কোনো চিন্তা নাই, ইনশাল্লাহ তোমাদের ভাই এখনো জীবিত আছে, তোমাদের সাথে আছে, এগুলা তোমাদের একদম বাম হাতের ব্যাপার হবে, কোনো সমস্যা নাই। তাহলে কি কি জানতে হবে, এইটা আমাদের লেখা শেষ কিনা, বা এটা আমরা তুলছি কিনা খাতে একটু জানাবো। ভাইয়া পিডিএফ দিয়ে লোডশেডিং অনেক, আচ্ছা ঠিক আছে দিব রে বাবা, দিব, সমস্যা নেই, সব দিয়ে দিব। আমি মানুষটাই তো তোমাদের, আমি তোমাদের সেফ, তোমাদের সবই, তোমাদের সব দিয়ে দিব, কোনো সমস্যা নাই। বাট এখন তুলছো কিনা সেটা একটু বলো, যে বঙ্গভঙ্গের প্রেক্ষাপট কি ছিল, ঘটনা প্রবাহ কি ছিল, ফলাফল কি, এটা আমাদেরকে বুঝতে হবে। তারপর বুঝতে হবে কংগ্রেস মুসলিম লীগ সম্পর্কে, বঙ্গভঙ্গ পরবর্তী রাজনীতি সম্পর্কে বুঝতে হবে, এবং দেশ ভাগের প্রেক্ষাপট সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ এই 5 থেকে 47 পর্যন্ত এই ঘটনাগুলো আমাদেরকে একটু জানতে হবে। ওকে, আচ্ছা, আমাকে ভাইয়াকে কি একটু 2-3 মিনিট সময় দেওয়া যায়? আমি একটু পানি নিয়ে আসবো, 2 থেকে 3 মিনিট, একটু কি তোমরা একটু ওয়েট করবা? জাস্ট একটু পানি নিয়ে আসবো, আমি নিয়ে আসতে আমার মনে ছিল না। তোমরা যদি একটু 2 থেকে 3 মিনিট একটু অপেক্ষা করো, যদি কিছু মনে না করো, জাস্ট 2 থেকে 3 মিনিট একটু বসো, ভাইয়া একটু পানি নিয়ে আসি, জাস্ট 2 থেকে 3 মিনিট। ওকে, ঠিক আছে, একটু বসো, হ্যাঁ ভাইয়া যাবো আর আসবো। ওকে।
হ্যাঁ, আমি চলে আসছি ভাই, আমি চলে আসছি তোমাদের মাঝে। তোমরা শুনতে পাচ্ছ আমাকে? একটু জানাও। ওকে, তো যেটা ছিলাম আমরা বঙ্গভঙ্গে ছিলাম, সবাই শুনতে পাচ্ছ? ওকে। আচ্ছা, তো আমরা বঙ্গভঙ্গ দেখতেছিলাম। দেখো, বলতে পারো আমাদের উপমহাদেশের ইতিহাসে সব থেকে ইম্প্যাক্টফুল বা সব থেকে বেশি প্রভাব যদি কোনো ঘটনা রেখে থাকে, এরকম তুমি যদি তিনটা ঘটনা বলো, এর মধ্যে বঙ্গভঙ্গ একটা হবে, মাস্ট হবে। এখন এই বঙ্গভঙ্গ বুঝতে হলে আমাদেরকে তিনটা বিষয় জানতে হবে। নাম্বার ওয়ান, বঙ্গভঙ্গ কি, বঙ্গভঙ্গ কেন হয়, এবং এবং এই বঙ্গভঙ্গের জন্য আমাদের এই অঞ্চলে কি কি প্রভাব পড়ে বা এটার রেজাল্ট আসলে কি। রাইট, তিনটে বিষয় জানতে হবে। এক হচ্ছে বঙ্গভঙ্গ জিনিসটা আসলে কি, দ্বিতীয় হচ্ছে বঙ্গভঙ্গটা আসলে কেন হয়েছিল, এবং তৃতীয় হচ্ছে বঙ্গভঙ্গের রেজাল্ট বা প্রভাবটা আসলে কি ছিল। দেখো, নাম্বার ওয়ান, এই বঙ্গভঙ্গ মানে কি? এই বঙ্গভঙ্গ মানে হচ্ছে বঙ্গভাগ, মানে বাংলা ভাগ করা। দেখো, এটা মনে রাখবা যে আমাদের এই অঞ্চলে এই যে বঙ্গ, এটা ছিল মনে রাখবা ব্রিটিশ ভারতের সবচেয়ে বড় প্রদেশ। ব্রিটিশ ভারতের সবচেয়ে বড় প্রদেশ ছিল এটা, সবচেয়ে বড়। অর্থাৎ ভারতবর্ষের সবচেয়ে বড় প্রভিন্স বা সবচেয়ে বড় প্রদেশ যদি বলো কোনটা ছিল, সেটা হচ্ছে বঙ্গ ছিল। এবং এই বঙ্গে বলতে পারো যে বর্তমান সময়ের বাংলাদেশ, ওদিকে পশ্চিমবঙ্গ, তারপরে যে কলকাতা থেকে শুরু করে একেবারে বিহার, উড়িষ্যা সহ পুরোটাই ছিল আমাদের বঙ্গ। অর্থাৎ এখানে ছিল আমাদের বাংলা। বাংলা মানে দুই বাংলা, অর্থাৎ পূর্ব এবং পশ্চিম দুটোই, পূর্ব বাংলা এবং পশ্চিমবঙ্গ দুটোই ছিল। তারপর ছিল তোমার বিহার, তারপর হচ্ছে তোমার উড়িষ্যা। মানে পৃথিবীতে অনেকগুলো দেশের চেয়েও এই প্রদেশটা বড় ছিল, অনেক বড় ছিল। এখন এই বঙ্গপ্রদেশটা দেখো, এই যে আমরা বাংলাদেশে, তুমি খেয়াল করে দেখো, বাংলাদেশ একটা দেশ, কিন্তু বাংলাদেশের প্রশাসনটা আসলে কেমন? আমি যদি তোমাকে বলি, বাংলাদেশে আমাদের বর্তমানে তুমি বাংলাদেশটা দেখলেই বুঝতে পারবা যে একটা দেশের অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনটা কতটুকু জরুরি। দেখো, এই যে আমাদের বাংলাদেশে, দেখো আমাদের বাংলাদেশে আমি যদি তোমাকে বলি আমাদের জেলা আছে কয়টা? আমাদের জেলা আছে 64টা। রাইট, তার মানে আমাদের 64টা জেলা প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন আছে। এরপর যদি আমি তোমাকে বলি যে বিভাগ, বিভাগ আছে আমাদের কয়টা? 8টা আছে। তারপর আমাদের সিটি কর্পোরেশন কয়টা আছে? সিটি কর্পোরেশন আছে আমাদের 8 বিভাগের 9টা। এছাড়া আছে 3টা, অর্থাৎ 12টা আছে। এখন এই যে এতগুলা স্তর, এতগুলা শাসনের বা প্রশাসনের স্তর কেন করা হয়? কারণ যাতে সমাজটা, মানে দেশটা আরেকটু গতিশীল হয়, মানে যে কোনো প্রশাসনটা আরেকটু স্মুথ হয়, আরেকটু ফাস্ট কাজ করা যায়, মানে যে কোনো একটা প্রবলেম হলে যেটা যাতে দ্রুত সমাধান করা যায়। এইটা হচ্ছে একটা প্রশাসনিক ব্যবস্থা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এখন প্রথমত কথা হচ্ছে, এই যে বঙ্গ, যেটা আমাদের ব্রিটিশ ভারতের সবচেয়ে বড় প্রদেশ ছিল, খেয়াল করো, সবচেয়ে বড় প্রদেশ ছিল, এই বড় প্রদেশটা, যেটাকে আমরা বঙ্গ বা বেঙ্গল প্রেসিডেন্সি বলি, এত বড় প্রদেশটা চালানোর মতো ব্রিটিশদের কাছে সেই পরিমাণ লোক ছিল কিনা? একটা প্রশাসন তো আর একা একা চলতে পারে না, তাই না? ধরো রাষ্ট্র, স্টেট, স্টেট কে চালায়? স্টেট চালায় গভর্নমেন্ট। গভর্নমেন্ট কে চালায়? গভর্নমেন্ট চালায় মানুষ। তাহলে আমাদেরকে প্রথমে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে, এই বেঙ্গল প্রেসিডেন্সি বা বঙ্গ প্রদেশটা, এইটা চালানোর মতো ব্রিটিশদের কাছে এনাফ ম্যান পাওয়ার বা এনাফ মানুষ ছিল কিনা? উত্তর হচ্ছে না, ছিল না। অর্থাৎ এত বড় প্রদেশটা শাসন করার জন্য ব্রিটিশদের লোকবল ছিল না।
ব্রিটিশদের লোকবল ছিল না। এটা হচ্ছে একটা প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে এত বড় প্রদেশকে আসলেই কন্ট্রোল করা সম্ভব? উত্তর হচ্ছে না। আরে ভাই, তুমি একটু জাস্ট চোখটা বন্ধ করে ভাবো, আজকের বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা মিলে একটা প্রদেশ, দেশও না প্রদেশ, এত বড় জায়গা কন্ট্রোল করাটা আসলেই প্র্যাকটিক্যাল কিনা? উত্তর হচ্ছে না, ছিল না। থাকলেও ব্রিটিশদের জন্য এটা প্রবলেম হচ্ছিল। এখন এরপরে যেটা হয়, 1866 সালে উড়িষ্যায় একটা দুর্ভিক্ষ হয়। 1866 সালে উড়িষ্যাতে একটা দুর্ভিক্ষ হয়। এই যে উড়িষ্যাতে একটা দুর্ভিক্ষ হয় 1866 সালে। এখন এই দুর্ভিক্ষ যখনই হবে তখনই তো সেটার একটা অনুসন্ধান হবে, বা তখনই সেটার একটা কারণ বের করার চেষ্টা করা হবে যে আসলে এই দুর্ভিক্ষটা কেন হলো বা এই দুর্ভিক্ষটা কি কারণে হলো। তো এই দুর্ভিক্ষটা হওয়ার একটা তদন্ত কমিশন হয়। এই দুর্ভিক্ষের কারণ অনুসন্ধানের জন্য একটা তদন্ত কমিশন হয়। আর এই তদন্ত কমিশনটা যিনি প্রধান ছিলেন, ওনার নাম হচ্ছে হেনরি নর্থকোট। ওনার নাম ছিল হেনরি নর্থকোট। অর্থাৎ এই তদন্ত কমিশনের উদ্দেশ্য এটা ছিল যে উড়িষ্যায় যে দুর্ভিক্ষটা হলো এটা কেন হলো। এখন এই হেনরি নর্থকোট সাহেব উনি যখন এটা তদন্ত করতে গেলেন, উনি বুঝতে পারলেন যে এত বড় একটা অঞ্চল চালানো আসলে ব্রিটিশদের পক্ষে সম্ভব না, অত লোকও নাই। আর এখন ভাই অনেক টেকনোলজি আছে, এখন মোবাইলে করা যায় অনেক কিছু, বা জুমে মিটিং করা যায়, এটা করা যায়, ওটা করা যায়। ওই সময় তো ভাই ফোনই ছিল না, ওই সময় তো টেকনোলজির টাও ছিল না। তাহলে ওরকম একটা পরিস্থিতিতে যেখানে তখনও চিঠি ব্যবস্থা ছিল বা আরো অন্যান্য অনেক ব্যবস্থা থাকতে পারে, তখনকার সময় এই ব্যাপারটা একেবারে একটা বলতে পারে একটা প্র্যাকটিক্যাল ঘটনা এটা ছিল না। স্বাভাবিকভাবেই এই তদন্ত কমিশনের একটা সুপারিশ তখন আসলো। এই তদন্ত কমিশন একটা সুপারিশ করলো যে বঙ্গকে ভাগ করতে হবে। এই সুপারিশ করলেন বঙ্গভঙ্গের। সুপারিশটা করলেন যে আমরা এই বাংলা প্রদেশটাকে দুই ভাগ করব। এখন এই সুপারিশটা করার পরে আসলে হয় না যে এটাকে মানে মুখ দিয়ে বললে তো হয় না, সময় লাগে। তো এইটা হচ্ছে বলতে পারো এই সুপারিশটা আসে হচ্ছে তার 1 বছর পরে, 1866, 1 বছর পরে 1847 সালে একটা সুপারিশ আসলো যে বঙ্গকে ভাগ করতে হবে। এরপর আরো অনেক সময় চলে গেল, প্রায় 10 বছর, 12 বছর, 15 বছর চলে গেল। চলে যাওয়ার পরে বলতে পারো তখন আমাদের এই অঞ্চলে আরেকটা বড় সমস্যা ছিল যে ভারতের পক্ষে বা ভারতীয়দের পক্ষে যে ব্রিটিশদের সাথে যে কথা বলবে বা ভারতীয়দের পক্ষে একটা যে আলাপ আলোচনা করবে বা একটা যে নেগোসিয়েশন করবে বা একটা সমঝোতা করবে, এই কাজটা করার মতো কোনো প্ল্যাটফর্ম বা কোনো একটা দল বা কোনো একটা গোষ্ঠী ছিল না ওই সময়টাতে। সেখান থেকে একটা গুরুত্ব তৈরি হয়ে যায় একটা রাজনৈতিক দলের, যেটা হচ্ছে আমরা বলি সর্বভারতীয় কংগ্রেস। সর্বভারতীয় কংগ্রেস। এই সর্বভারতীয় কংগ্রেসের প্রথম পরিচয় হচ্ছে এটা উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল। উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল। এখন ভাই এই সর্বভারতীয় কংগ্রেসটা মনে রাখবা, এটা প্রতিষ্ঠা হয় 1885 সালে। 1885 সালে এটা প্রতিষ্ঠিত হয় তৎকালীন বোম্বাই শহরে। তৎকালীন যেটা আসলে বোম্বাই ছিল এটাই হচ্ছে আজকের মুম্বাই। ওকে, এইখানে এটা শুরু হলো। এখন এই সর্বভারতীয় কংগ্রেসটা তৈরি হওয়ার একটাই কারণ ছিল যে ভারতীয়রা যে একটা রাজনৈতিক আন্দোলন বা রাজনৈতিক একটা দাবি বা একটা কথা যে বলবে, সবাইকে এক জায়গায় করে যে একটা প্রস্তাব দিবে, এইটা ওই জায়গাটা ছিল না। মজার ব্যাপার হচ্ছে এই সর্বভারতীয় কংগ্রেসটা দেখো, এটা কিন্তু কোনো ভারতীয় এটা প্রতিষ্ঠা করে নাই। এটা প্রতিষ্ঠা করেছেন যিনি, অর্থাৎ এই সর্বভারতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম, যিনি একজন ব্রিটিশ ছিলেন। অ্যালান অক্টোভিয়ান হিউম। অ্যালান অক্টোভিয়ান হিউম। এখন এই প্রতিষ্ঠাকালীন যখন এই কংগ্রেসটা 1885 সালে প্রতিষ্ঠা হয়, তার মানে যদি পরীক্ষা আসে প্রতিষ্ঠাতাকে, তখন আমাদেরকে কি দেখাতে হবে? অ্যালান অক্টোভিয়ান হিউম দেখাতে হবে। আর
যদি প্রতিষ্ঠাকালীন সভাপতি বলো, প্রতিষ্ঠাকালীন সভাপতি বলো, তাহলে সেটা হবে উমেশ চন্দ্র ব্যানার্জি। উমেশ চন্দ্র ব্যানার্জি। এখন আমার তোমাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে সর্বভারতীয় কংগ্রেস, সর্বভারতীয় কংগ্রেস, এইখানে কি কোনো ধর্মের কথা দেখতে পাচ্ছ? যেটা হিন্দুদের দল, এটা মুসলমানদের দল, এটা শিখদের দল, এটা বৌদ্ধদের দল, এটা খ্রিস্টানদের দল, হ্যাঁ, বা এটা জৈনদের দল, হ্যাঁ, অথবা এটা বাহাইদের দল, এটা মানে কোনো নির্দিষ্ট কোনো ধর্মের দল, এমন কি কোনো কিছু এখানে তুমি দেখতে পাচ্ছ? একটু জানাবা, হ্যাঁ অথবা না, হ্যাঁ অথবা না, একটু জানাবো, হ্যাঁ অথবা না, একটু দ্রুত জানাবো। হ্যাঁ ভাই, ক্লাসে ভাই, ভাই ক্লাসে ক্লাসে ক্লাসে। ওকে, রাইট। তাহলে এটার প্রথম পারপাস কি ছিল ভাইয়া? প্রথম পারপাস বা প্রথম উদ্দেশ্য ছিল হচ্ছে এটা সর্বভারতীয়, মানে এটা ভারতীয়দের উদ্দেশ্যকে সার্ভ করবে। অর্থাৎ সর্বভারতীয় মানে হচ্ছে তুমি যেই ধর্ম বর্ণ গোষ্ঠীর হও না কেন, যদি তুমি ভারতীয় হয়ে থাকো তাহলে তুমি কংগ্রেস তোমার জন্য কাজ করবে, কংগ্রেস তোমার পাশে থাকবে। তার মানে এখানে তোমার ধর্মটা এখানে কোনো ইম্পর্টেন্ট বিষয় না, ইম্পর্টেন্ট হচ্ছে তোমার জাতীয়তা, তুমি ভারতীয় কিনা, এইটা ইম্পর্টেন্ট। এখন তুমি যদি আমাকে প্রশ্ন করো যে ভাইয়া ধরেন কখনো যদি বঙ্গভঙ্গ না হতো, 47-এর দেশভাগ যদি না হতো, তাহলে কি ভারত এক থাকতো? আমরা সবাইকে এক থাকতাম? আমি বলবো না, ভারত কখনো আসলে একত্রিত ছিলই না। তুমি দেখো, তোমরা, আমি জানি তোমরা অনেকেই ভারতের সিনেমা দেখো, অনেক ইন্ডাস্ট্রি সিনেমা দেখো, যেমন তোমরা বলিউডের সিনেমা দেখো, তোমরা অনেকেই আছো যারা এই যে পুষ্পা তেলেগু সিনেমা দেখো, অনেকে দেখো কেজিএফ যেটা হচ্ছে কান্নাড় ইন্ডাস্ট্রি সিনেমা, অনেকে মালায়ালাম দেখো। দেখো ভারতবর্ষে কখনো একটা জাতি কিভাবে হয় আসলে দেখো, ধরো একটা জাতি, একটা জাতি হওয়ার জন্য মনে রাখবা দুটো জিনিস লাগে। একটা হচ্ছে তোমার একই ভাষা হতে হয়, ভাষা একই হতে হবে, আর তোমার কালচার একই হতে হবে। যেমন ধরো আমরা যদি বলি যে বাংলাদেশের বাঙালি, আমরা বাংলায় কথা বলি, পশ্চিমবঙ্গে যারা বাঙালি আছে তারাও বাংলায় কথা বলে। হ্যাঁ, কিছু কিছু শব্দের উচ্চারণ বা ব্যবহার এগুলো পার্থক্য আছে, বাট দুটাই তো বাংলা ভাষা। কিন্তু তুমি খেয়াল করে দেখো কালচার, কালচারের ভিতর কি আসে, তোমার তুমি কোন জামা কাপড় পরো, তুমি কোন ধরনের খাবার খাও, তুমি তোমার দেশের পরিবার সিস্টেম, মানে তোমার জাতির পরিবার সিস্টেমটা কেমন হয়, বিয়ের সিস্টেম কেমন হয়, বিয়ের রিচুয়ালস কেমন হয়, বিভিন্ন উৎসব বা পার্বণ গুলো কেমন হয়, দেখবা যে অনেক মিল পাবা। এই কারণে মনে রাখবা আমরা জাতি হিসাবে বাঙালি, কিন্তু নাগরিক হিসাবে আমরা বাংলাদেশি। কথাটা মনে থাকবে কিনা, যে আমাদের জাতি হওয়ার জন্য দুটো বিষয় লাগে, একটা হচ্ছে ভাষা এবং কালচার। একই ভাষা এবং একই কালচারের মাধ্যমে একটা জাতি হয়ে যায় বা একটা জাতীয়তাবাদের ভিত্তি হচ্ছে এই দুটা বিষয়। এই কারণে দেখবা আমরা আমাদেরকে বাঙালি পরিচয় দেই, ওনারা ওনাদেরকে বাঙালি পরিচয় দেয়, এবং ভারতবর্ষে এটা খুবই নর্মাল ব্যাপার। তুমি কাউকে যদি ধরো কারো বাড়ি পাঞ্জাব, তুমি যদি তাকে জিজ্ঞেস করো ভাই আপনি কে, আপনার পরিচয়টা একটু বলুন তো, সে আগে বলবে আমি একজন ভারতীয়, এটা সে পরে বলে, আগে বলে আমি একজন পাঞ্জাবি। যার বাড়ি ধরো তামিলনাড়ুতে সে বলে আমি একজন তামিল, যার বাড়ি ধরো তেলেঙ্গানাতে সে বলে আমি একজন তেলেগু। কেউ যদি ধরো জিজ্ঞেস করলো আপনার ভাষা হচ্ছে ধরো মহারাষ্ট্র বা মুম্বাইয়ের আশেপাশে, সে পরিচয় দিবে আমি একজন মানে মারাঠি, তাদের ভাষাও দেখবে মারাঠি ভাষায় কথা বলে। সুতরাং ভারতবর্ষ সবসময় আসলে বিভক্তই ছিল, এটা কখনো একত্রিত ছিল না। পরে সেটা আসলে ব্রিটিশরা এটাকে ভারত মানে রূপান্তর করতে, আসলে ব্রিটিশরা। এই যে সর্বভারতীয় কংগ্রেসটা হলো, এই কংগ্রেসটার উদ্দেশ্য তার মানে কি ছিল, ভারতীয়দের উদ্দেশ্য সার্ভ করা। এখন আমরা একটু বঙ্গভঙ্গে ফেরত যাই, আসো। তাহলে এই দুর্ভিক্ষের পরে অনেকটুকু লম্বা সময় চলে গেল, লম্বা সময় যাওয়ার পরে কংগ্রেস হলো, কংগ্রেস হওয়ার পর বিভিন্ন সময় এই কথাটা উঠতেছিল যে এই বঙ্গ আসলে ভাই এত বড় প্রদেশ চালানো সম্ভব না, এত ঝামেলা, এই তো মানে খুবই একটা মানে ইয়ে হয়ে যাচ্ছে, মানে প্যারা হয়ে যাচ্ছে, এত প্যারা তো ভাই কেউ নিবে না। তখন মনে রাখবা এই তখন থেকে এই বঙ্গভঙ্গের আওয়াজটা আরো জোরে ওঠা শুরু করলো। কিভাবে ওঠা শুরু করলো দেখো একটু, কিভাবে ওঠা শুরু করলো একটু দেখো। এই বঙ্গভঙ্গের ক্ষেত্রে মনে রাখবা এই বঙ্গভঙ্গ মানে কি, আমি বলছিলাম এই বঙ্গভঙ্গ মানে দুই ভাগ। মনে রাখবা এই বঙ্গভঙ্গ এই পর্যন্ত দুইবার হয়েছে, বঙ্গভঙ্গ এই পর্যন্ত দুইবার হয়েছে, এটা খুব ভালো করে মনে রাখবা, দুইবার হয়েছে।
একবার হয়েছে 1905 সালে, আরেকবার হয়েছে 1947 সালে। অর্থাৎ যদি পরীক্ষায় প্রশ্ন হয় প্রথম বঙ্গভঙ্গ কবে হয়, তখন আমরা 1905 দাগাবো। দ্বিতীয় বঙ্গভঙ্গ কবে হয়, তখন আমরা 1947 দাগাবো। ওকে, এখন এই বঙ্গভঙ্গ তার মানে এটা আনুষ্ঠানিকভাবে উত্থাপিত হওয়া, অনুমোদন লাভ, কার্যকর হওয়া এবং বাতিল হওয়া, এইটা একটু আমাদেরকে বুঝতে হবে। এখানে একটু পার্থক্য আছে, অর্থাৎ এই চারটা জিনিস আমাদের মধ্যে গিফট হতে পারে, বাট আমরা কোনো প্রকারের কনফিউশন রাখবো না। আমি থাকতে কনফিউশন থাকার কোনো সুযোগ ইনশাল্লাহ তোমাদের তৈরি হবে না। দেখো, যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে বঙ্গভঙ্গ আনুষ্ঠানিকভাবে উত্থাপিত কখন হয়, তখন আমরা দাগাবো 1903। যদি বলা হয় বঙ্গভঙ্গ অনুমোদন কবে লাভ করে, তখন আমরা দাগাবো 1904। যদি বলি বঙ্গভঙ্গ কার্যকর কখন হয়, তখন আমরা দাগাবো 1905। যদি বলা হয় বঙ্গভঙ্গ বাতিল কবে হয়, অথবা অনেক সময় পরীক্ষায় এভাবেও আসে বঙ্গভঙ্গ রদ কবে হয়, যাহাই রদ তাহাই বাতিল, সেটা হচ্ছে 1911 সালে। অর্থাৎ এখানে আমার প্রশ্ন বুঝে উত্তর করতে হবে। বঙ্গভঙ্গ যদি উত্থাপিত বলি 1903, যদি বলি অনুমোদন লাভ করে 1904, কার্যকর হয় 5, আর 11 হয় বঙ্গভঙ্গ বাতিল বা রদ। এই চারটা জিনিস আমাদের ক্লিয়ার কিনা একটু জানাবো। এই চারটা জিনিস আমাদের ক্লিয়ার কিনা একটু জানাবো দ্রুত। যে বঙ্গভঙ্গ উত্থাপিত কবে হয়, তখন কি দেখাবো, অনুমোদন কি হয়, তারপর কার্যকর কবে হয়, বাতিল কবে হয়, এই চারটা জিনিস আমাদের ক্লিয়ার কিনা। উত্থাপন বললে মানে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে উত্থাপন বললে আমরা 1903 দাগাবো। অনুমোদন পায় হচ্ছে 1904 সালে, হারবার্ট রিজলে এটার অনুমোদন দেন। কার্যকর হয় 1905 সালে, আর 1911 সালে এটা বাতিল হয়। কার্যকর হয় 1905 সালে 16 অক্টোবর, 1905 সালে 16 অক্টোবর এটা কার্যকর হয়, আর 1911 সালের 12 ডিসেম্বর এটা বাতিল হয়। এই ছাড়া আরেকটা প্রশ্ন তোমরা অনেক সময় দেখতে পারো যে ভাইয়া পরীক্ষাতে অনেক সময় আসে যে বঙ্গভঙ্গকালীন ব্রিটিশ ভাইসরয় কে ছিল বা গভর্নর কে ছিল, বঙ্গভঙ্গ রদকালীন সময় কে ছিল। এখানে দুইটা নাম তোমরা বিশেষভাবে মনে রাখবা। একটা হচ্ছে এই বঙ্গভঙ্গ যখন হয় তখন ব্রিটিশ ভাইসরয় ছিল লর্ড কার্জন। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা জায়গার নাম শুনছো কার্জন হল, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা নাম শুনছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, হ্যাঁ, যেটা 1904 সালে হয়েছিল, 4 সালে। এবং এই কার্জন হল যদিও এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ, বাট মনে রাখবা এই কার্জন হলটা কিন্তু আগে ঢাকা কলেজের লাইব্রেরি ছিল, মনে থাকবে। যে কার্জন হল যেটা আমরা এখন দেখি, মনে রাখবা কার্জন হল কিন্তু কোনো থাকার হল না, এখানে কেউ থাকে না, এখানে সায়েন্স ফ্যাকাল্টির পরীক্ষা হয়, বুঝতে পারছো। আর যখন বাতিল হলো তখন ক্ষমতায় ছিল লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ। এখন এই যে বঙ্গভঙ্গটা হলো, এই বঙ্গভঙ্গ হওয়ার প্রত্যেকটা ঘটনার তো একটা রিয়াকশন থাকে, রাইট। ধরো ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হচ্ছে, হ্যাঁ, ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হচ্ছে, ব্রাজিল জিতলে ব্রাজিল যারা সাপোর্ট করে যেমন আমি খুশি হব। তারপর ধরো আর্জেন্টিনা যদি হেরে যায় কষ্ট পাবে, যেমন শাওন ভাই। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা ঘটনা কিন্তু একটা রিয়াকশন থাকে, রাইট। এই যে বঙ্গভঙ্গটা যখন কার্যকর হলো, অর্থাৎ প্রথম বঙ্গভঙ্গ যখন হলো, এটার একটা রিয়াকশন ছিল। রিয়াকশনটা কেমন দেখো, রিয়াকশনটা হচ্ছে এরকম যে এটার একটা পক্ষ বিপক্ষ তৈরি হয়, এটার একটা পক্ষ বিপক্ষ তৈরি হয়, একটা পক্ষ বিপক্ষ তৈরি হয়। এটা কেন হয় দেখো, হিন্দু ধর্মে তোমরা জানো যে পেশার ভিত্তিতে একটা প্রথা আছে, মানে একটা কাস্টিং সিস্টেম আছে বা একটা বর্ণ প্রথা আছে। সেটা কেমন, যেমন ধরো হিন্দু ধর্মে তুমি দেখবা যে চারটা, আমরা বিশেষ করে যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারটা আমরা গ্রুপ দেখতে পাই। এটা আসলে ভাগ হয়েছিল মানে পেশার ভিত্তিতে, আমি যতটুকু জানি পেশার ভিত্তিতে ভাগ হয়েছিল। বাট ব্রিটিশরা এসে এটাকে যেটা করলো, অমুক বড় তমুক ছোট, অমুক বড় তমুক ছোট, মানে একটা গ্রুপ করে দিল। আমি শুরুতে আজকের ক্লাসের একদম শুরুতে আমি কি বলছিলাম যে ব্রিটিশদের এই অঞ্চলে টিকে থাকার একটা মাত্র অস্ত্র ছিল, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে ডিভাইড অ্যান্ড রুল। এই ছিল ব্রিটিশদের পলিসি।
এই হচ্ছে ব্রিটিশদের পলিসি ছিল। মানে তোমার মধ্যে ঝামেলা লাগায় রাখবে, কখনো ধর্মের নামে, কখনো বর্ণের নামে, হ্যাঁ, কখনো এলাকায় এলাকায় ঝামেলা লাগায় রাখতো। তো বাস্তবতাটা হচ্ছে এই পেশার ভিত্তিতে যে ভাগটা হলো, অর্থাৎ যেমন যারা মানে সৃষ্টিকর্তা বা ভগবানের সেবা করবে তাদেরকে বলা হতো ব্রাহ্মণ, বা পূজা যারা করবে তাদেরকে ব্রাহ্মণ বলা হতো, যারা দেশ রক্ষা করবে তাদেরকে ক্ষত্রিয় বলা হতো, যারা বিজনেস বা এই কাজগুলো করবে তাদেরকে বলা হতো বৈশ্য, আর যারা হচ্ছে মানে ডেইলি অ্যাক্টিভিটিস গুলাতে বেশি এঙ্গেজ থাকতো, মানে দৈনন্দিন কার্যক্রম গুলা করতো, তাদেরকে বলা হতো শূদ্র। ব্রিটিশরা এসে যে কাজটা করলো, অমুকটা বড় বর্ণ মানে ব্রাহ্মণ সবচেয়ে বড়, অমুক সবচেয়ে ছোট, এবং এটার প্রভাব ভাই বিশ্বাস করবে না এখনো ভারতে আছে। তোমরা এখনো ভারতের, এটা শুনলে অবাক লাগবে যে এখনো ভারতের অনেক জায়গা আছে যেগুলাতে মানে ব্রিটিশরা এমন একটা ঘটনা করে গেছে যে ব্রাহ্মণ আর শূদ্র এক রাস্তায় হাঁটে না, এক রাস্তায় মানে এক গ্লাসে পানি খায় না, এমনও আছে। তো এই যে বঙ্গভঙ্গের পক্ষ যদি বলো, এটার পক্ষে ছিল হচ্ছে মুসলমানরা। কারণ মুসলমানরা মনে করতো যে বঙ্গভঙ্গ হলে এই অঞ্চলে তাদের একটা প্রভাব বাড়বে, বা এই অঞ্চলে তাদের একটা ক্ষমতা এটা বাড়বে। আর এটার বিপক্ষে ছিল হচ্ছে হিন্দুরা, এটার বিপক্ষে ছিল হচ্ছে হিন্দুরা। তাহলে এইটুকু তোমরা আশা করে বুঝছো যে বঙ্গভঙ্গের পক্ষ বললে আমরা বুঝবো মুসলমান, বিপক্ষ বললে আমরা বুঝবো হিন্দু। এখন এটার কারণটা আসলে কি ভাইয়া? কারণটা হচ্ছে এটাই, হিন্দুরা সংখ্যায় বেশি, তারা বেশি ডমিনেট করবে বা তারা বেশি প্রভাব খাটাবে, এটাই তো বাস্তবতা, বা এটাই হয়ে আসছে। যেমন বাংলাদেশে কি শুধু বাঙালি থাকে না, অন্যান্য গোষ্ঠীও থাকে, বাট বাঙালির ক্ষমতা প্রভাব সবসময় বেশি। তাহলে এই যে দুইটা গ্রুপিং হলো, এইটা আমাদের কাছে ক্লিয়ার কিনা একটু জানাবো, যে বঙ্গভঙ্গের পক্ষে একটা গ্রুপ হলো আর বিপক্ষে একটা গ্রুপ হলো, এইটা আমাদের কাছে ক্লিয়ার কিনা? যে পক্ষে আসতো মুসলমানরা, যে হ্যাঁ বঙ্গভঙ্গ হলে ভালো হবে, আর বিপক্ষে গেল হচ্ছে হিন্দুরা, বিপক্ষে গেল হচ্ছে হিন্দুরা। একটু ক্লিয়ার? ওকে। এখন যেহেতু হিন্দুরা সংখ্যায় বেশি, তাদেরকে ব্যাকআপ দিল হচ্ছে কংগ্রেস, তাদেরকে ব্যাকআপটা দিল হচ্ছে কংগ্রেস। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে মুসলমান, তাদের জন্য কি কোনো দল আছে? হিন্দুদের জন্য বুঝলাম কংগ্রেস আছে। কংগ্রেস মানে বঙ্গভঙ্গের একটা রিয়াকশন বা প্রতিক্রিয়া হিসেবে স্বদেশী আন্দোলন শুরু করলো। কিন্তু মুসলমানদের যে পক্ষে আছে, ওদের পক্ষে কথা বলার কি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা রাজনৈতিক দল কি আছে? একটু আমাকে উত্তরটা দিবা, হ্যাঁ বা না। হিন্দুদের পক্ষে যদি কংগ্রেস থাকে, মুসলমানদের পক্ষে আছে কিনা? উত্তর হচ্ছে না, নাই। তাহলে দেখো, সেখান থেকে আমাদের আসলে বলতে পারো আরেকটা দলের জন্ম হয়, সেটা হচ্ছে সর্বভারতীয় মুসলিম লীগ। সর্বভারতীয় মুসলিম লীগ। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই সর্বভারতীয় মুসলিম লীগ, এটাও যে একই কথা, সর্বভারতীয় নামটা, বাট মুসলিম লীগ মানে মুসলমানদেরকে সার্ভ করবে। এই সর্বভারতীয় মুসলিম লীগটার জন্ম হচ্ছে 1906 সালে ঢাকায়। ঢাকায় বলতে আমাদের ঢাকা ইউনিভার্সিটির পাশে শাহবাগে একটা শিক্ষা সম্মেলন হয়েছিল 1906 সালে ডিসেম্বরের শেষের দিকে, 18 থেকে 30 ডিসেম্বর। ওখান থেকেই একটা দলের সৃষ্টি হলো, সেটা হচ্ছে মুসলিম লীগ। এখন এই মুসলিম লীগের সাথে একটা নাম তোমরা প্রায় শুনবা, সেটাকে বলা হয় সিমলা ডেপুটেশন। সিমলা ডেপুটেশন। এখন এই সিমলা ডেপুটেশন মানে কি আসলে? দেখো, এই সিমলাটা মনে রাখবা, এই সিমলা জায়গাটা হচ্ছে ভারতের হিমাচল প্রদেশে, হিমাচল প্রদেশের অবস্থিত এটা। তো তখনকার সময় ভারতের ভাইসরয় ছিল হচ্ছে লর্ড মিন্টো। এই হিমাচল প্রদেশে তখন অবস্থান করছিলেন লর্ড মিন্টো, লর্ড মিন্টো অবস্থান করছিলেন। তো এই লর্ড মিন্টো যখন অবস্থান করছিলেন, তখন ওখানে মুসলমানদের একটা প্রতিনিধি দল ওনার সাথে দেখা করতে যান, 35 জনের। মনে রাখবা, একজন ব্যক্তি ছিলেন, ওনার নাম হচ্ছে আগা খান, খুবই প্রভাবশালী একজন মুসলিম নেতা ছিলেন। এই আগা খানের নেতৃত্বে 35 সদস্যের একটা দল, 35 সদস্যের একটা দল এই লর্ড মিন্টোর সাথে দেখা করতে যান সিমলায়, এবং এটাকেই বলা হয় সিমলা ডেপুটেশন। এটাকেই বলা হয় সিমলা ডেপুটেশন। এখন কথা হচ্ছে, এই যে এতগুলা মানুষ দেখা করতে গেলেন,
35 জন মানুষ দেখা করতে গেলেন। প্রশ্ন হচ্ছে কেন গেলেন, কি এমন তাদের দরকার পড়লো যে এত বড় গ্রুপ নিয়ে তারা লর্ড মিন্টোর সাথে দেখা করতে গেলেন? মনে রাখবা, এই দেখা করার উদ্দেশ্য ছিল দুইটা। এক, উদ্দেশ্য বা পারপাস কি ছিল? উদ্দেশ্য বা পারপাস কি ছিল? এক নম্বর উদ্দেশ্য হচ্ছে একটা মুসলমানদের জন্য একটা দল গঠনের প্রস্তাব নেওয়া। অর্থাৎ মানে এটা তারা বুঝাইলো যে ভাই এই হিন্দুদের জন্য তো কংগ্রেস লড়তেছে বা কংগ্রেস কথা বলতেছে, আমাদের কোনো একটা কথা বলার বা একটা বক্তব্যের কোনো জায়গা নাই, একটা দল দরকার, একটা পার্টি দরকার। সেই পার্টিটাই কি হয়? মুসলিম লীগ হয়। আর আরেকটা হচ্ছে তারা মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা চান। তারা মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা চান। মুসলমানদের জন্য পৃথক ব্যবস্থা চান। এখন এই দুইটা প্রস্তাবেই এই লর্ড মিন্টো সাহেব উনি সাড়া দিলেন যে হ্যাঁ ঠিক আছে, এটা করা যেতে পারে। সেই ব্যাকগ্রাউন্ড থেকেই পরবর্তীতে জন্ম নিল সর্বভারতীয় মুসলিম লীগ, যেখানে বলতে পারো মুসলিম লীগ প্রতিষ্ঠার পেছনে 3টা লোকের অবদান সব থেকে বেশি। এই মুসলিম লীগ প্রতিষ্ঠায় 3জন ব্যক্তির নাম তুমি সবসময় মনে রাখবা। এক নাম্বার হচ্ছে আগা খান, তারপর 2 হচ্ছে নবাব সলিমুল্লাহ, যিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জায়গাটা দান করেছিলেন, নবাব সলিমুল্লাহ। আর 3 নাম্বার হচ্ছেন নবাব ফিকার উল মুলক, নবাব ভিকার উল মুলক। তাহলে এই হচ্ছে তোমার 3টা বিষয়। এক, আমি এখন তোমাদেরকে একটু লেখা হয়েছে কিনা জানাও, লেখা হলে একটু ডান লিখবো, লেখা হলে একটু ডান লিখবো। এখন আমরা পুরো ব্যাপারটাকে একটা সুন্দর ফিনিশিং এ নিয়ে আসবো। পটাপট এখন খালি দেখবা তুমি সব তোর মাথায় এখন সেট হয়ে গেছে যে আচ্ছা বঙ্গভঙ্গ এই কারণে হয়েছিল, কংগ্রেসটা এভাবে আসলো, মুসলিম লীগটা এভাবে আসলো। এখন আমি যখন তোমাকে 1905 থেকে 47 পর্যন্ত টান দিব, তুমি দেখবা সব তোমার ক্লিয়ার। ওকে, ওই বছরে 1906 সালেই হয়, মানে বঙ্গভঙ্গের পরে। ওকে, দেখো। আচ্ছা, এবার আসো, তাহলে আমরা একটু ফিরে যাই ওখানে, কোথায় যে আমরা এখান থেকে কি কি শিখবো। ওখানে আমরা ফেরত যাই একটু, কোথায় যেন ছিল, এই যে, হ্যাঁ, এখান থেকে তাহলে আমরা শিখলাম কি কি? আমরা শিখলাম বঙ্গভঙ্গ, আমরা শিখলাম কংগ্রেস এবং মুসলিম লীগের প্রেক্ষাপটটা। অর্থাৎ বঙ্গভঙ্গের প্রেক্ষাপটটা কি ছিল, প্রয়োজনটা কেন হলো, অনুমোদন উত্থাপন কবে। এখন আমরা আসবো রেজাল্টে। তাহলে এখন আমরা এখানে ফিরে যাব, এই হচ্ছে আমাদের মেইন জিনিস, সেটা হচ্ছে ঘটনা প্রবাহ। ঘটনা প্রবাহ যেটা 1905 থেকে 1947 পর্যন্ত সবকিছু আমরা একটা জায়গাতে আসলে শিখে ফেলবো। ওকে, সবকিছু আমরা একটা জায়গাতে শিখে ফেলবো। তাহলে আমরা দেরি না করে আসো, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা শুরু করি। তাহলে ঘটনা প্রবাহ আমরা আসি। প্রথমে আমরা লিখবো 1905, লিখি বঙ্গভঙ্গ কার্যকর হয়। বঙ্গভঙ্গ কার্যকর হয়। তাহলে বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার ফলে আমি কি বলছিলাম, দুইটা পক্ষের কথা মনে থাকবে, একটা হিন্দু একটা মুসলমান। তার মানে এখানে তুমি বলতে পারো যে একটা হচ্ছে হিন্দুদের গ্রুপ আর একটা হচ্ছে মুসলমানদের গ্রুপ, কারণ তাদের পক্ষ দুটা হয়ে গেল। এখন এই হিন্দুদের জন্য ছিল হচ্ছে কংগ্রেস, আর মুসলমানদের জন্য ছিল হচ্ছে মুসলিম লীগ। মুসলিম লীগ এখন মুসলমানরা পক্ষে ছিল, তাই তারা প্রতিষ্ঠা করলো মুসলিম লীগ। কিন্তু হিন্দুরা যে বিপক্ষে ছিল তারা কি বসে থাকবে? না। এই বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় কংগ্রেস একটা আন্দোলন করে, এটাকে আমরা বলি হচ্ছে স্বদেশী আন্দোলন। এটাকে আমরা বলি হচ্ছে স্বদেশী আন্দোলন। তাহলে আমাকে এখন একটু কমেন্টে জানাতো, যদি পরীক্ষায় আসে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নাম কি, আমরা কি দাগাবো একটু জানাই কমেন্টে। যদি পরীক্ষা আসে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কোনটি, তখন আমরা কি দাগাবো একটু কমেন্টে জানাবো দ্রুত। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হলে আমরা তখন কি দাগাবো, আমরা একটু কমেন্টে জানাবো। ফার্স্ট আমরা একটু ফার্স্ট জানাবো। আমি তোমাদেরকে আজকে একেবারে মানে ফান্ডামেন্টাল ব্যাপারগুলোই বলতেছি।
অ্যাডমিশন টেস্ট যখন আসবে তখন তোমাদেরকে আরো অনেক মারপ্যাচ দেখাবো ইনশাল্লাহ। স্বদেশী আন্দোলন, রাইট, স্বদেশী আন্দোলন, ঠিক আছে, একেবারেই মানে কোর জায়গায়, মানে ব্রিটিশদের মানে এই সিদ্ধান্তের বিরোধিতা করা। এখন এই স্বদেশী আন্দোলনের মনে রাখবা এটা দুইটা পর্যায় ছিল। একটাকে বলা হয় বয়কট আন্দোলন, মানে বিদেশি পণ্য বয়কট করা, আর আরেকটা হচ্ছে স্বদেশী আন্দোলন। এই দুটা হচ্ছে তাদের পর্যায় ছিল। এখন এই 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর হলো। তারপর আসো 1906, 1906 লিখো মুসলিম লীগ প্রতিষ্ঠা। 1906 মুসলিম লীগ প্রতিষ্ঠা। এরপরে আসো 1909 লিখো মরলি মিন্টো সংস্কার। মরলি মিন্টো সংস্কার আইন পাশ হয়। মরলি মিন্টো সংস্কার আইন পাশ হয়। ওকে, এখন এই মরলি মিন্টো সংস্কারের কি ছিল ভাই? দেখো আমি কি বলছিলাম তোমাদেরকে, যে সিমলা ডেপুটেশনে যখন দেখা করতে গেল তারা দুইটা প্রস্তাব নিয়ে যায়। একটা হচ্ছে মুসলমানদের একটা দল লাগবে, আর একটা হচ্ছে মুসলমানদের নির্বাচনটা আলাদা বা সেপারেট হবে। এই মরলি মিন্টো সংস্কারে যদি তুমি এক কথায় বলো ভাইয়া এটা কি জিনিস, আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন। মুসলমানদের জন্য পৃথক নির্বাচন। এরপরে আসো তুমি, মানে ততদিনে দেখো এতক্ষণে তুমি কি বুঝতে পারতেছো? একটু কি বুঝতে পারতেছো যে হিন্দু মুসলিমের চিন্তা ভাবনা দুই রকম হয়ে গেল, মানে তাদের মধ্যে একটা দূরত্ব হয়ে গেল, একটা ঝামেলা হয়ে গেল, রাইট? কারণ একটা পক্ষ মুসলমান হচ্ছে বঙ্গভঙ্গের পক্ষে, আরেকটা পক্ষ হচ্ছে বঙ্গভঙ্গের বিপক্ষে, মানে বিরোধিতা করতেছে। কেউ সাপোর্ট করছে আর কেউ অপোজ করছে। এখন এরপরে দেখো 1911 সালে বঙ্গভঙ্গ বাতিল হলো। এখন তোমার কাছে আমার প্রশ্ন, এই বঙ্গভঙ্গ বাতিল হওয়ার পরে খুশি হবে কে আর রাগ করবে কে? একটু বুঝে উত্তর দিও। তুমি যদি বঙ্গভঙ্গের পক্ষ বিপক্ষ বুঝতে পারো এটা তোমার জন্য একদম সহজ। যে বঙ্গভঙ্গ যখন বাতিল হয়ে গেল 1911 সালের 12 ডিসেম্বর, এই ঘটনার পরে খুশি হবে কে বা আনন্দ, আল্লাহ কি মজা, কি শান্তি লাগতেছে, এইটা কে করবে? হিন্দুরা করবে নাকি মুসলমানরা করবে? একটু আমাকে বুঝে বুঝে অ্যান্সার দাও। বঙ্গভঙ্গ বাতিলের পর, আমি আবারও বলছি, বঙ্গভঙ্গ বাতিলের পর খুশি হবে কে আর রাগ করবে কে? আচ্ছা, শায়লা পারভিন লিখছো খুশি হবে হিন্দু, রাগ করবে মুসলমান। আচ্ছা, খুবই ভালো কথা। তাহলে দেখো, যেহেতু হিন্দুরা কি এটার বিপক্ষে ছিল না, তার মানে বিপক্ষে যেহেতু ছিল তারা, এটা তো এখন বাদ হয়ে গেল। তাহলে খুশি হবে কারা? হিন্দুরা। হিন্দুরা খুশি হয়ে গেল, এই যে খুশি হয়ে গেল। আর মুসলমানরা রাগ করলো বা সেন্টি খেলো। মুসলমানরা দেখো যে একদম, মানে মুসলমানরা ব্রিটিশদেরকে বলল ঠিক আছে ভালো থাকিস, মানুষ চিনলাম, এই সেই বলে চলে গেল। এখন কেউ যখন রাগ করে তার সেই রাগটা ভাঙাতে হয় না? হ্যাঁ, ধরো মানে তুমি আমার উপর রাগ করে আসছো, আমি কি করবো? গিয়ে বলবো তোমার একটা প্রিয় খাবার নিয়ে আসবো, বা তোমার একটা পছন্দের ছবি, সিনেমা ছাড়বো, তোমার পছন্দের একটা ড্রেস দিব, কিছু একটা দিয়ে তো আমি তোমার রাগটা ভাঙাবো নাকি ভাঙাবো না? অবশ্যই ভাঙাবো। এখন এই মুসলমানদের রাগ ভাঙানোর জন্য কিছু একটা তো করতে হবে। মনে রাখবা, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার পরিচয়, আমার অস্তিত্বের সব থেকে পছন্দের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়। যেই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে, পৃথিবীর ইতিহাসে দেখো তুমি এরকম একটা ইউনিভার্সিটি পাবা না। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সমালোচনার হয়তো অনেক জায়গা থাকতে পারে, বাট আমি মনে করি যে পৃথিবীর অনেক দেশ আগে হয়েছে, বিশ্ববিদ্যালয় পরে হয়েছে, বা ঢাকা বিশ্ববিদ্যালয় পৃথিবীর এমন একটা ইউনিভার্সিটি যেটা তোমাকে একটা ভাষা এবং একটা দেশ উপহার দিয়েছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যে আসলে মানুষের এত মাতামাতি, মানুষের যে এত রেসপেক্ট, মানুষের যে এত দুর্বলতা,
দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয় পছন্দ করে না, কিন্তু যখন নিজে বা ছেলে মেয়ে ভর্তি পরীক্ষা দিবে, প্রথম টার্গেট বাংলাদেশে, আমি ভাই চ্যালেঞ্জ দিয়ে বললাম এটা, বাংলাদেশে এইচএসসি পরীক্ষার পরে ইউনিভার্সিটি টার্গেট হলে এমন, আমি চ্যালেঞ্জ দিলাম, দেখাইতে পারবো না যে যার প্রথম টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় না, তুমি এটা দেখাইতে পারবে না, আমি চ্যালেঞ্জ দিলাম। মুখে অনেক চাওয়াবাজি করতে পারে, বাট বাস্তবতা এটাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবার প্রথম টার্গেট বা প্রথম প্রায়োরিটি হয় অলওয়েজ। দেখো, তো এই যে রাগটা ভাঙানোর জন্যই তৈরি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। এইটা কিভাবে হলো দেখো, দেখো এখানে একটা ঘটনা আমি একটু ছোট করে যদি বলি, এখানে একটা ঘটনা আমি তোমাদেরকে বলি, এটা হচ্ছে নাথান কমিশন। এই নাথান কমিশনের উদ্দেশ্য ছিল যে পূর্ব বাংলায় মুসলমানদের জন্য একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা। পূর্ব বাংলায় একটা মুসলমানদের জন্য, পূর্ব বাংলায় মুসলমানদের জন্য একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা, একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা। তো এই যে নাথান কমিশনটা মনে রাখবা, এটা গঠন করা হয় 1912 সালে। 1912 সালে এটাকে গঠন করা হয়, অর্থাৎ বঙ্গভঙ্গ বাতিলের পরের বছর। আর এটার নাম নাথান কমিশন কেন আসলে? এটার নাম নাথান কমিশন হওয়ার কারণ হচ্ছেন এই নাথান, ওনার নাম হচ্ছেন রবার্ট নাথানিয়েল। ওনার নাম হচ্ছে ব্যারিস্টার রবার্ট নাথানিয়েল। এই নাথানিয়েল থেকে সংক্ষেপে নাম হয়ে গেল নাথান। এবং এই নাথান কমিশনের গঠন হয় 1912 সালে, আর এটা রিপোর্ট প্রকাশ করে, এটা রিপোর্ট প্রকাশ করে 1913 সালে। 1913 সালে এটা রিপোর্ট প্রকাশ করে। এখন এই রিপোর্ট প্রকাশ করা বা গঠন করার পরে যেটা হয়, যে তারা একটা সুপারিশ করলো যে হ্যাঁ, এখানে একটা মুসলমানদের জন্য ইউনিভার্সিটি করা যেতে পারে। এবং এই নাথান কমিশনের সদস্য ছিল 13 জন, এবং এই 13 জনের মধ্যে 4 জন ছিল মুসলমান মেম্বার বা মুসলিম সদস্য। এবং তারই ধারাবাহিকতায় মনে রাখবা, পরবর্তীতে 1920 সালে প্রতিষ্ঠা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আইন পাশ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আইন পাশ হয়। এখানে আমি তোমাদেরকে একটা বিষয় একটু বিশেষভাবে স্মরণ করাতে চাই। মনে রাখবা, ব্রিটিশ ভারতে যতগুলো আইন পাশ হয়েছে সব পাশ হয়েছে লন্ডনে, শুধু একটা আইন ছাড়া, সেটা হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আইন। মনে রাখবা, এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আইনটা পাশ হয়েছে দিল্লির বিধানসভায়। দিল্লির বিধানসভায় এটা পাশ হয়। এবং তারই ধারাবাহিকতায় 1921 সালের 1 জুলাই প্রতিষ্ঠা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। এবং এই কারণে মনে রাখবা, 1 জুলাই হচ্ছে ডিউ দিবস বা ঢাকা ইউনিভার্সিটি দিবস বা ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। তাহলে দেখো কোথাকার ঘটনা কোথায় আসে। আমি তোমাদেরকে আজকে ক্লাসের শুরুতে একটা কথা বলছিলাম যে পৃথিবীতে কোনোদিন কোনো ঘটনা বিচ্ছিন্ন ভাবে ঘটে না। আমি আবারও বলছি, পৃথিবীর কোনো ঘটনা কোনোদিন বিচ্ছিন্ন ভাবে ঘটে না। অর্থাৎ কখনো যদি বঙ্গভঙ্গ না হতো, হয়তো বা ঢাকা ইউনিভার্সিটির জন্মই হতো না। এটা একটা ঘটনা আর একটা ঘটনাকে প্রভাবিত করে। ওকে, এবার দেখো, তাহলে নাথান কমিশন গেল আমাদের, এটা গঠন জানলাম, রিপোর্ট জানলাম, সদস্য জানলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আইন কবে পাশ হয় জানলাম, কোথায় হয় জানলাম, এবং এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো কবে এবং কত তারিখে, এটাও আমরা জানলাম। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এখন যেটা আমাদেরকে জানতে হবে, আমি একটু উপরে চলে যাব, 1911 পরে 1912 আমরা কি লিখবো? নাথান কমিশন গঠন। কেন গঠন হয়েছে এটা তো আমরা এখন জানি। এবার আসো 1913, নাথান কমিশনের রিপোর্ট প্রকাশ। নাথান কমিশনের রিপোর্ট প্রকাশ। এই আজান কি দিয়ে দিছে? আসর আজান তো দিয়ে দেওয়ার কথা রে, একটু দাঁড়াও।
আচ্ছা, আজান তো দিয়ে দিছে না, মানে দিয়ে দেওয়ার তো কথা, কয়টা বাজে? আমি কি নামাজের ব্রেক দিব নাকি একটা, বলতো? 15 মিনিট দিলে হবে? 15 মিনিট দিলে কি হবে? একটু জানাও, তাহলে এরপর আমরা সামনে আগাবো। 15 মিনিট। ওকে, আচ্ছা তাহলে আমরা 1913 পর্যন্ত পড়লাম। আমরা নামাজের একটা বিরতি দিব। হ্যাঁ, নামাজের একটা বিরতি দিয়ে আমরা কতক্ষণ দিব? 20 মিনিট। 20 মিনিট দিচ্ছি, একটা 20 মিনিটের একটা আমি ব্রেক দিচ্ছি। এরপরে আমরা বাকিটা শেষ করবো, এটা আজকে শেষ করতে হবে, বুঝতে পারছো? আর অল্প একটু সময় লাগবে, বেশি লাগবে না। তাহলে আমরা আহ তোমরা 5টার দিকে রেডি থাকবা, 5টা থেকে আমরা আবার স্টার্ট করবো, 5টা থেকে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা বাকি অংশটা 5টা থেকে স্টার্ট করব। এই পর্যন্ত তোমাদের একটা বিরতি থাকলো। সবাই নামাজটা পড়ে নাও, নামাজ পড়তে হবে ভাই, নামাজ বাদ দেওয়া যাবে না। তাহলে 1913 পর থেকে আমরা 47 পর্যন্ত বাকি অংশে তখন আমরা শেষ করব। ওকে, ঠিক আছে। আমার নোটিশটা কি সবার কাছে ক্লিয়ার? একটু জানাও নোটিশটা কি সবার কাছে ক্লিয়ার কিনা। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ঠিক 20 মিনিটস পর, সরি 15 মিনিটস পর, এরকম সময় পর আমরা আবার স্টার্ট করব। এখান থেকে আমরা স্টার্ট করব। ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থেকো। আমি আবার নামাজের পরে তোমাদের মাঝে আবার ফিরে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আমি লাইভটা শেষ না করি নাকি? শেষ করি, পরে আবার দিব। ওকে, ঠিক আছে।